मेरी धड़कन तुमको चाहे, मेरा दिल बन जाना तुम। कभी रूठ जो जाए दिल तो सीने से लगाना तुम। হ্যালো গাইস, আজ আমি তোমাদের জন্য লাভলি রানার ড্রামাটির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। পার্সোনালি এই ড্রামার কাহিনীটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই ড্রামাটি তোমাকে হাসাবে, কাঁদাবে, আবার নতুন করে বাঁচতে শেখাবে। হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো একটি ভালোবাসার গল্প। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলো আমরা ড্রামাটি দেখে আসি। ড্রামার শুরুতেই আমাদের ইক্লিপ নামের 4 জন সদস্যের একটি গানের ব্যান্ড দেখানো হয়। গানের জগতে এই ব্যান্ডটির খুবই জনপ্রিয়তা ছিল, আর এই ব্যান্ডের প্রধান গায়ক হলো সিওন নামের এই ছেলেটি, আর আমাদের এই ড্রামার মেন লিড। অন্যদিকে আমরা ইনসুল নামে একটি মেয়েকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি, আর ইনসুল হলো আমাদের এই ড্রামার মেন ফিমেল লিড। ইনসুল চায় তার এই অভিশপ্ত জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিতে, কারণ বছরখানেক আগে ইনসুল একটি রোড অ্যাক্সিডেন্টে তার 2 পা হারিয়েছে। ইনসুল যেহেতু চলাফেরা করতে পারতো না, তাই তার দেখাশোনার জন্য সারাদিন পাশে থাকতো তার মা। অন্যদিকে আমাদের সিওনকে দেখানো হয়, যে তার ইক্লিপ ব্যান্ডকে প্রমোট করার জন্য একটি রেডিও প্রোগ্রাম চালু করে, আর সেই প্রোগ্রামে তারা একটি গেমের আয়োজন করে। তাদের গেমটি হলো অনির্দিষ্ট কয়েকজনকে ফোন করে তাদেরকে গিফট পাঠানো, আর তাদেরকে ইক্লিপ ব্যান্ড সম্পর্কে জানানো। এরপর আমরা দেখি ইক্লিপ ব্যান্ড তাদের প্রথম কলটি শেষ করে দ্বিতীয় কলটির জন্য সিওনকে বলে, আর আমরা দেখতে পাই দ্বিতীয় কলটি চলে আসে ইনসুলের মোবাইলে। ইনসুলকে তারা বলে আজকে বাইরের আবহাওয়াটা খুবই ভালো, আপনার কাছের মানুষটিকে নিয়ে আজকে বাইরে বের হতে পারেন, তাই আমরা আপনাকে এক জোড়া জুতো গিফট করতে চাই। তাদের কাছ থেকে এমন অফার পেয়ে ইনসুল প্রচন্ড রেগে যায়, আর তাদেরকে বলতে থাকে পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা বাঁচতেই চায় না, আপনারা চাইলেই আমাকে আর হাঁটাতে পারবেন না, তাই এখানে কল করে মজা করার কোনো মানেই হয় না। এই বলে ইনসুল তার মোবাইলটি ছুঁড়ে ফেলে দেয়। সিওন তখন তাকে বলে আপনি হয়তো এখনো আমাদেরকে শুনতে পাচ্ছেন, জীবনে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার, আপনার চারপাশের কাছের মানুষগুলো আপনাকে অনেক ভালোবাসে, তাই আপনার স্বাভাবিকভাবে জীবন কাটানো উচিত। ইনসুল তখন ভাবে তার মা কত কষ্ট করে সারাদিন তার খেয়াল রাখে। সিওনের বলা কথাগুলো বিশেষভাবে ইনসুলের হৃদয়ে নাড়া দিয়ে ওঠে, আর তাকে নতুন করে বাঁচতে শেখায়। আর সেদিন থেকেই সে সিওনের অনেক বড় একজন ফ্যান হয়ে যায়। এরপর আমাদেরকে 5 বছর পরের সিন দেখানো হয়। ইনসুল তার বেডরুমের সব জায়গায় সিওনের ছবি লাগিয়ে রেখেছিল। ফোনের অ্যালার্ম শুনে ইনসুলের তখন ঘুম ভাঙে। ইনসুল একটি মুভি এডিটরের কাজের জন্য সিভি জমা দিয়েছিল, তাই সে ফোন চেক করে দেখছিল তার আবেদনটি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা। কিন্তু ঘাড় ঘোরাতে ইনসুল তার দাদুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার দাদু তার আর ইনসুলের পুরো মুখেই লিপস্টিক দিয়ে জোকারের মতো সাজিয়ে রেখেছিল। এরপরে ইনসুল লক্ষ্য করে তার প্রিয় ঘড়ির বক্সটি খোলা, আর তার দাদু ঘড়িটি হাতে পড়ে আছে। ইনসুল ঘড়িটি চাইলে সে ছোট বাচ্চাদের মতো জেদ করে আর দুষ্টামি করতে থাকে। এরপর সেখানে তার মা আসলে ইনসুল তার মাকে বলে ওই ঘড়িটি যেভাবে হোক আমাকে নিয়ে দাও, ওইটা সিওনের ঘড়ি, আমি অনেক দাম দিয়ে একটি শপ থেকে কিনেছিলাম, আর এটা ছাড়া আমি মরে যাব। ইনসুলের মা তখন তার দাদুকে বুঝিয়ে ঘড়িটি নিয়ে দেয়। ইনসুলের দাদু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, যার কারণে সে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। এর কিছুক্ষণ পরে ইনসুলের ভাই অফিস শেষ করে বাসায় ফিরে আসে, আর বলে চাকরিটি হয়তোবা ছেড়ে দিতে হবে, কারণ তার বস তাকে সবসময় অনেক প্রেশার দিয়ে রাখে। এরপর ইনসুল তার মাকে বলে আজ 5 বছর পর সিওনের কনসার্ট শুরু হতে যাচ্ছে, তাই তাকে আজ যে করেই হোক সেখানে যেতে হবে। অন্যদিকে সিওন, যে কিনা মিডিয়া থেকে সারা জীবনের জন্য সরে যেতে চায়, তখন তার বস কিম জুন তাকে বলে আমরা অনেকগুলো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছি, তুমি চাইলে কয়েকদিনের জন্য ব্রেক নিতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। অন্যদিকে আমাদেরকে ইনসুলকে দেখানো হয়, যে কিনা বাসায় বসে ভিডিও এডিটরের কাজ করছিল। কাজ শেষ করে তার ফোনটি হাতে নিয়ে দেখে সিওনের কনসার্ট খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই ইনসুল তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কনসার্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর যাওয়ার সময় সিওনের ছবিকে একটি ফ্লাইং কিস করে যায়। এরপর ইনসুল তার বেস্ট ফ্রেন্ড হিয়নজোর গাড়িতে করে কনসার্ট দেখার উদ্দেশ্যে যেতে থাকে।
ইনসুল তার বান্ধবীকে বলে আজ আমি অনেক খুশি, কারণ প্রথমবারের মতো আজ আমি সিয়নকে এত কাছ থেকে দেখব। ইনসুলের বান্ধবী তখন বলে আমি আজ তোমাকে কনসার্ট দেখতে নিয়ে যাচ্ছি এবং কনসার্ট শেষ হলে আবার তোমাকে ফিরে নিয়ে আসব। এরপর হিয়নজু ইনসুলকে একটি ইয়ারবুক গিফট করে আর বলে এটা সিয়নের স্কুল লাইফের ইয়ারবুক, আমার বন্ধুর ভাইয়ের কাছ থেকে এটা আমি তোমার জন্য নিয়েছি। ইনসুল অ্যালবামটি খুললে সিয়নের হাই স্কুলের ছবি দেখতে পায় আর অনেক খুশি হয়ে যায় আর বলে আমাদের স্কুলে এত কিউট একটি ছেলে পড়তো আর আমি এটা জানতামই না, কেন যে আমি স্কুল লাইফ থেকে তার ফ্যান হলাম না। এই কথা শুনে হিয়নজু বলে তুমি তো আগে টাইসনের ফ্যান ছিলে এবং তাকে পাগলের মতো ভালোবাসতে আর সব সময় তার পিছন পিছন ঘুরতে। ইনসুল আসলে টাইসন নামে একটি ছেলেকে খুবই পছন্দ করত, তখন সে সিয়নকে চিনত না। ইনসুল সিয়নের ফ্যান হয়েছে 5 বছর আগে, যেই দিন রেডিও প্রোগ্রামে সিয়ন তাকে এই অভিশপ্ত জীবন থেকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিল। এরপর ইনসুল বলে এই অ্যালবামটিতে টাইসনের ছবি দেখতে পাচ্ছি না কেন। হিয়নজু তাকে বলে সিয়নের স্কুল লাইফের এই ছবিগুলো তোলার আগেই টাইসনকে মারামারি করার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। এর মধ্যে ইনসুল সিয়নের কনসার্টে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ইনসুল তাদের অনলাইন ফ্রেন্ড গ্রুপের একজন মেম্বারকে দেখতে পায়, যে গ্রুপটা সিয়নের সকল ফ্যানদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল এবং সেখানে সিয়নের প্রতিদিনের আপডেট পোস্ট করা হতো। অন্যদিকে ইনসুল অডিটোরিয়ামের বাইরে সিয়নের ছবির সাথে কয়েকটি ছবি তোলে আর সেই সময়ই ইনসুলের মোবাইল ফোনে একটি কল আসে আর ইনসুলকে বলা হয় তার চাকরির জন্য ভিডিও এডিটরের সেই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে, এই জন্য তাকে সেই কোম্পানিতে এসে ইন্টারভিউ দিতে হবে। কোনো কিছু না ভেবে ইনসুল তখন অফিসে চলে আসে আর এসে দেখে তার ইন্টারভিউর রুমটি অফিসের 2য় তলাতে। তখন একটি লোক এসে বলে আমি আপনার সাথে কাজ করতে চাই, কিন্তু এই কোম্পানিতে কোনো লিফটের ব্যবস্থা নেই। এই বলে ইনসুলকে সেই কোম্পানি থেকে রিজেক্ট করে দেওয়া হয়। জব না হতে ইনসুল একদমই মন খারাপ করে না, বরং নিজেকে মোটিভেটেড করে সেখান থেকে সিয়নের কনসার্ট দেখার উদ্দেশ্যে চলে যায়। হঠাৎ রাস্তায় তার বাসটি অনেক জ্যামে পড়ে যায়। তখন ইনসুলের ফোনে তাদের ফ্রেন্ড গ্রুপ থেকে একটি মেসেজ আসে, অল্প কিছু সময়ের মধ্যেই সিয়নের কনসার্ট শুরু হতে যাচ্ছে এবং কনসার্টের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে। এটা দেখে ইনসুল অনেক চিন্তায় পড়ে যায়। এরপর ইনসুল যখন সেখানে পৌঁছায় সে দেখতে পায় অলরেডি কনসার্টে ঢোকার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন সে সেখানকার একজন কর্মীকে অনেক রিকোয়েস্ট করে বলে তাকে যেন কনসার্টে ঢুকতে দেওয়া হয়। তখন কর্মীটি ইনসুলের টিকিট দেখতে চায়, কিন্তু ইনসুল তার ব্যাগে তার টিকিটটি খুঁজে পায় না। তখন তার মনে পড়ে যায় কনসার্টে আসার সময় বাসের ভাড়া দিতে গিয়ে সেখানেই তার টিকিটটি পড়ে গিয়েছে। কনসার্টে ঢুকতে না পেরে অবশেষে সে বাইরে বসেই সিয়নের গান শুনতে থাকে, কিন্তু এই গানটি কনসার্টের সেট লিস্টে ছিল না। সিয়নের গান শুনে ইনসুল নিজেকে অনেক হ্যাপি মনে করছিল। গানটির লাইনগুলো ছিল কিছুটা এইরকম, তুমি আমার জীবনে প্রথম এসেছিলে বৃষ্টির মতো, যে আমাকে ভিজিয়ে দেয় ক্ষণিকের জন্য, আমি তোমার জন্য আবারও গাইছি আমার অমূল্য ভালোবাসা। কনসার্ট শেষ হবার পর তার টিমের প্রো গিটারিস্ট হিয়ং তার উপর প্রচন্ড রেগে যায়। হিয়ং হচ্ছে তার ছোটবেলার বন্ধু, সে সিয়নের গানের জগৎ সারা জীবনের জন্য ছেড়ে দেওয়ার বিষয়টা একদমই মেনে নিতে পারেনি। এসবের ফলে সিয়ন মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। অন্যদিকে আমরা ইনসুলকে দেখতে পাই কনসার্ট শেষে বাড়ি যাওয়ার পথে একজন লোকের সাথে ধাক্কা লেগে ইনসুলের মোবাইলটি পড়ে ভেঙে যায়। এছাড়া তার বান্ধবী হিয়নজু তাকে এখনো নিতে আসেনি। অবশেষে সে একাই বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে তার চেয়ারটিরও চার্জ শেষ হয়ে যায়। ইনসুল তখন মনে মনে ভাবে আজ সকাল থেকেই তার দিনটি খুব খারাপ যাচ্ছে, চাকরি না হওয়া, কনসার্টে ঢুকতে না পারা, অবশেষে আমার চেয়ারটির চার্জ শেষ হয়ে যাওয়া আর এই তীব্র শীতে রাস্তায় আটকে পড়া। ইনসুল যখন এইসব ভাবছিল তখন আবার রাস্তার পাশ দিয়ে সিয়নের গাড়িটি যাচ্ছিল। সিয়ন গাড়ির কাছ দিয়ে দেখতে পায় প্রচন্ড শীতে বাইরে একটি মেয়ে আটকে আছে।
এটা দেখে সিয়ন গাড়ি থেকে বের হয়ে একটি ছাতা নিয়ে তার দিকে এগিয়ে আসে। সিয়নকে ছাতা হাতে দেখে ইনসুল একদম অবাক হয়ে যায়। সে কিছুতেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে তার প্রিয় সিঙ্গার তার সামনে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। সিয়ন দেখে সে ঠান্ডায় কাঁপছে, তাই সিয়ন তার ব্যবহৃত রুমালটি ইনসুলকে দিয়ে দেয় তার হাত গরম রাখার জন্য। এতে ইনসুল ইমোশন হয়ে কান্না করে দেয়। সিয়ন তখন তাকে বলে, আমি এমন কিছু বলিনি যে তোমার কান্না করতে হবে। তখন ইনসুল তাকে বলে, আমি তোমার অনেক বড় একজন ফ্যান। তখন সিয়ন বলে, এটা আমি তোমার মাথায় থাকা টেমপ্লেটটি দেখে বুঝতে পেরেছি। টেমপ্লেটটিতে লেখা ছিল টেক সিয়ন জে অ্যান্ড রান। এর মানে হলে সিয়নকে উঠাও আর দৌড়ে পালাও। ইনসুল তখন তাকে বলে, তোমাকে নিয়ে যেই ফ্যান গ্রুপটি তৈরি করা হয়েছে এটা সেই ফ্যান গ্রুপের ইউজার নেম। সবশেষে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তোমার জন্যই আমি সেই দিন আবার নতুন করে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলাম। সিয়ন তাকে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। আর ঠিক তখনই ইনসুলকে নিতে হিয়নজু চলে আসে। ইনসুল বলে, আমার বান্ধবী চলে এসেছে, আমি তার সাথেই চলে যেতে পারবো। যাওয়ার সময় সিয়ন তার ছাতাটা ইনসুলকে দিয়ে দেয়। তখন আবার ইনসুল তাকে কিছু ক্যান্ডি গিফট করে। ইনসুলের দেওয়া গিফট পেয়ে সিয়ন অনেক খুশি হয়ে যায়। ইনসুল বাড়িতে ফিরে সিয়নের দেওয়া ছাতা আর রুমালটি একটি বক্সে রেখে দেয়, যেই বক্সে সে সিয়নের সেই ঘড়িটি রেখেছিল। তখন ইনসুল লক্ষ্য করে হঠাৎ ঘড়িটি জ্বলে ওঠে। সে ঘড়িটি বের করে হাতে পরে নেয়। এরপর ইনসুল প্রতিদিনের মতো তাদের ফ্যান গ্রুপে ঢুকে দেখতে পায় সেখানে সিয়নের আপডেট হিসেবে আজকের কনসার্টের অনেকগুলো ছবি আপলোড করা হয়েছে, যেখানে সিয়নের একটি ছবিতে বুকে তিল দেখা যায়। ইনসুল তখন নিজেই মনে মনে বলে, সবাইকে এইসব দেখানো মোটেও ঠিক হচ্ছে না। অন্যদিকে আমরা সিয়নকে তার হোটেলের বারান্দায় দাঁড়িয়ে কিছু চিন্তা করতে দেখি, আর হোটেলের ভিতরে তার টেবিলের উপর অনেকগুলো ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখি, আর তার পাশেই ছিল ইনসুলের দেওয়া সেই ক্যান্ডি বক্সটি। তখন আবার সিয়নের ফোনে তার বস কিম জুন বারবার কল দিয়ে যাচ্ছিল, কিন্তু সে কল রিসিভ না করে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার রুমের কলিং বেলটি বেজে ওঠে, কিন্তু এতেও সিয়নের কোনো সাড়া পাওয়া যায় না। অন্যদিকে তার হোটেলে দুজন মেয়ে স্টাফ কাজ করছিল। তখন একজন অপরজনকে বলে, আমি কিছুক্ষণ আগেই সিয়নকে তার রুমে যেতে দেখেছি। তার কথা শুনে অপরজন বলে, সামনে থেকে দেখতে নিশ্চয় সিয়ন অনেক হ্যান্ডসাম আর কিউট হবে। তারা যখন এসব নিয়েই কথা বলছিল, হঠাৎ করে একজন লোক ওপর থেকে সুইমিং পুলে এসে পড়ে। আর সেই লোকটি ছিল আমাদের ড্রামার হিরো সিয়ন। সিয়নের সুসাইডের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে হেডলাইন হয়ে যায় এবং তার ফ্যান গ্রুপে এইসব নিয়ে পোস্ট লেখালেখি শুরু হয়ে যায়। অন্যদিকে ইনসুল আবার তার টেবিলের উপর ঘুমিয়েছিল। তখন হঠাৎ ফ্যান গ্রুপ থেকে একটি নোটিফিকেশন আসলে ইনসুলের ঘুম ভেঙে যায় এবং সে গ্রুপে ঢুকলেই একটি মেসেজ দেখতে পায়। মেসেজটিতে লেখা ছিল, জনপ্রিয় সিঙ্গার সিয়ন যে কিছুক্ষণ আগে সুসাইড করেছে। সাথে একটি ভিডিওতে ইনসুল দেখে সিয়নের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এবং তাকে বাঁচানোর জন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি ইনসুল মেনে নিতে না পেরে বেরিয়ে পড়ে তাকে দেখার উদ্দেশ্যে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সাইকেলের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে ঘড়িটি একটি ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। সে তখনই তাড়াতাড়ি করে নিচে নেমে পড়ে। ঘড়িটি ফিরে পাওয়ার পর সেখান থেকে আসার সময় পাশের বিল্ডিং এর ওপর বিলবোর্ডে দেখতে পায় দীর্ঘদিন মানসিক কষ্টে থাকার কারণে সুসাইড করেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিয়ন জে। ইনসুলের সেটা বিশ্বাস করতে কষ্ট হয়, তাই সে সাথে সাথে গুগলে সার্চ করে। সেখানেও সেই একই তথ্য খুঁজে পায়। সিয়নের মৃত্যুর খবরে ইনসুল অনেক বেশি ভেঙে পড়ে, আর তখনই ভুলবশত তার ঘড়িতে থাকা একটি বাটনের উপর চাপ লেগে যায়। আর এরপর যা ঘটে সেটা দেখার জন্য ইনসুল একদমই রেডি ছিল না। ইনসুল লক্ষ্য করে তার আশেপাশে সবকিছুই যেন স্থির হয়ে গেছে, পুরো পৃথিবীটাই যেন একসাথে থমকে গেছে। এবং সে চোখ খুলতেই দেখে তার হাই স্কুলের ক্লাস টিচার তার সামনে দাঁড়িয়ে আছে। টিচার তখন বই দিয়ে মেরে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। টিচার তাকে বলে, এটা ক্লাসরুম, এটা তোমার বেডরুম না যে এখানে এসে আরাম করে ঘুমাবে। টিচার তখন তাকে শাস্তি স্বরূপ দাঁড়িয়ে থাকতে বলে।
টিচারের আদেশে ইনসুল দাঁড়িয়ে যায় আর অবাক হয়ে দেখতে থাকে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারছে। ইনসুল তখন আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখে সে তার 15 বছর আগের স্কুল লাইফে ফিরে এসেছে। ইনসুলদের গার্লস স্কুলের পাশেই ছিল ছেলেদের বয়েজ স্কুল, আর সেই বয়েজ স্কুলেই পড়তো সিয়ন। ইনসুল তার অতীত জীবনে ফিরে এসে ক্লাসের কথা ভুলে গিয়ে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে সিয়নকে দেখার উদ্দেশ্যে। অন্যদিকে আমাদের সিয়নকে দেখানো হয় যে তার সুইমিং কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছিল। সিয়নের প্র্যাকটিস শেষ হতে না হতেই সেখানে ইনসুল এসে হাজির হয়ে যায় আর দৌড়ে গিয়ে সিয়নকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, এতদিন তুমি অনেক মানসিক চাপে ছিলে যেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারোনি। আমি খুব দুঃখিত, আমি তোমার দুঃখের সাথে হতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরেই আমরা দেখতে পাই সেখানকার দুজন গার্ড এসে ইনসুলকে টেনে হিঁচড়ে সেখান থেকে বাইরে নিয়ে যায়। এরপর সে একা একা রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি ব্রিজের সামনে গিয়ে পৌঁছায়। সে তখন তার পকেট থেকে ঘড়িটি বের করে দেখতে থাকে আর হঠাৎ করে তার সেই জ্যোতিষী ক্লায়েন্টের কথা মনে পড়ে যায়, যেই জ্যোতিষী ক্লায়েন্টের ভিডিওগুলো সে এডিট করে দিত। সে একদিন তাকে বলেছিল মানুষ তার মৃত্যুর পর একটি ব্রিজ পাড়ি দিয়ে অন্য এক জগতে চলে যায়। ইনসুল তখন ভাবে সে হয়তোবা মারা গেছে আর তার মৃত্যুর পর সে অতীত জীবনে চলে এসেছে। নিজের মৃত্যুর কথা ভেবে সে ব্রিজের পাশে বসে অনেক কান্না করতে থাকে। আর তখনই সামনে থেকে সিয়ন যাচ্ছিল। রাস্তার পাশে তাকে এইভাবে বসে থাকতে দেখে সিয়ন যখন তাকে ধরতে যায় সে সেখানেই পড়ে যায়। এরপর ইনসুল বলে, আমি হয়তোবা এখনো বেঁচে আছি, তবে সামনের এই ব্রিজটি পার হলে হয়তোবা আমরা আর বাঁচবো না। তাই সে সিয়নকে বলে কোনোভাবেই এই ব্রিজটি পার হওয়া যাবে না। কিন্তু সিয়ন বলে, আমার বাসা ব্রিজের ওপারে, আমাকে এখান দিয়েই যেতে হবে। এরপর সে ঘড়িটি উঠিয়ে দিয়ে বলে, ঠিক এইরকম একটি ঘড়ি আমার কাছেও আছে। ইনসুল তাকে বলে, এটা তোমারই ঘড়ি, তোমার এটা নিয়ে নেওয়া উচিত। চলো আমরা একসাথে ফিরে যাই, কিন্তু কোনোভাবেই এই ব্রিজ পার হওয়া যাবে না। সিয়ন তখন একটি ট্যাক্সি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সেই ট্যাক্সিতে উঠে চলে যায়। আর তখনই ইনসুলের মা তাকে কল করে বলে, আজ তুমি স্কুল থেকে পালিয়েছো, 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরে না আসলে আজ তোমাকে মেরেই ফেলবো। অন্যদিকে সিয়ন যখন রাতে বাসায় ফিরে টেবিলের উপর তার ঘড়িটি লক্ষ্য করে, তখন তার পকেট থেকে আরেকটি ঘড়ি বের করে যেটা আজ ইনসুল তাকে দিয়েছিল। দুটো ঘড়ি একসাথে করে বুঝতে পারে ইনসুলের দেওয়া ঘড়িটি তার নয়। তখন সে তার কাঁধে প্রচন্ড ব্যথা অনুভব করে, কারণ তার শোল্ডার ইনজুরি ছিল। এরপরেও সিয়ন তার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন সুইমিং প্র্যাকটিস করত। অন্যদিকে ইনসুল তার গ্রামের বাড়ির সামনে পৌঁছে যায় এবং সেখানে তার মায়ের সিডি ডিভিডির দোকানটা দেখতে পায়। এদিক ওদিকে তাকিয়ে বুঝতে পারে আশেপাশে সবকিছু সেই আগের মতোই আছে। ঘরে ঢুকলেই ইনসুল তার মাকে দেখতে পায় আর অবাক হয়ে বলে, তুমি এত ইয়াং হয়ে গেলে কি করে? তার মা তাকে মারতে থাকে আর বলে, আজ স্কুল পালিয়ে তুমি কোথায় গিয়েছিলে? তোর বান্ধবী হিয়নজু তোর ব্যাগটি দিতে বাড়িতে এসেছিল। তখন ইনসুলের চোখ একটি ক্যালেন্ডারের উপর পড়ে আর সে দেখে এখন 2008 সাল চলছে। তখনই সে বুঝতে পারে সত্যি সে টাইম ট্রাভেল করে তার অতীত জীবনে চলে এসেছে। ঘরে ঢুকতেই ইনসুল তার দাদুকে খাবার খেতে দেখে এবং সে দৌড়ে গিয়ে তার দাদুকে জড়িয়ে ধরে। ইনসুল তার দাদুকে জিজ্ঞেস করে, বলো তো আমি কে হই তোমার? তার দাদু বলে, তুই আমার প্রিয় নাতনি ইনসুল। কারণ তখন ইনসুলের দাদু মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিল। এরপর ইনসুল তার নিজের রুমে চলে আসে আর সেখানে তার স্কুল জীবনের সমস্ত ব্যবহৃত জিনিসগুলো দেখতে পায়। আর সবকিছু দেখতে পেয়ে ইনসুল অনেক খুশি হয়ে যায় আর সাথে অনেক ইমোশন হয়ে যায়। রাতে ইনসুল তার রুম থেকে একটি বালিশ নিয়ে তার মা আর দাদুর মাঝখানে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে হয়তো সকাল হলেই তার স্বপ্ন ভেঙে যাবে। এরপর আমাদের সকালের সিন দেখানো হয়। সকালে ইনসুলের ঘুম ভাঙলে সে অনুভব করতে পারে তার 2 পা নাড়াতে পারছে না, হয়তো তার স্বপ্ন ভেঙে গেছে। সে আবার সেই আগের জীবনে ফিরে এসেছে। কিন্তু সে মাথা ঘোরালেই দেখতে পায় তার ভাই তার পায়ের উপর শুয়ে আছে। তখন ইনসুল তার ভাইকে লাথি মেরে ঘুম থেকে উঠিয়ে দেয়। ইনসুল তখন লক্ষ্য করে সে তো এখনো তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে, মানে সে সত্যি সত্যি টাইম ট্রাভেল করে অতীত জীবনে চলে এসেছে। বিষয়টি ভালোভাবে বুঝতে পেরে ইনসুল খুশিতে তার ভাইকে জড়িয়ে ধরে। এরপর সে তার স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে।
দীর্ঘ 15 বছর পর ইনসুল তার স্কুল জীবনে ফিরে যেতে পেরে অনেক খুশি ছিল। অন্যদিকে মাঠে সিওন দাঁড়িয়েছিল তার ঘড়িটি ফিরিয়ে দেওয়ার জন্য। তখন তার বন্ধু হিয়ং এসে বলে, তোর সুইমিং প্র্যাকটিস কেমন চলছে? সিওন বলে, ভালোই চলছে, তবে শোল্ডারের ইনজুরিতে অনেক বেশি পেন হচ্ছে। অন্যদিকে আবার সিওনকে দেখে ইনসুলের মনে পড়ে যায় সিওনের মৃত্যুর শেষ দিনটির কথা। এইসব ভেবে ইনসুল অনেক কান্না করতে থাকে। আর তখনই বৃষ্টি চলে আসে, আর ইনসুলকে বৃষ্টিতে ভিজতে দেখে সিওন তার ছাতাটি নিয়ে এগিয়ে আসতে থাকে, ঠিক সেইভাবে যেভাবে একদিন তীব্র শীতের রাতে এসেছিল। সিওন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? এমন কিছুই বলিনি যাতে তোমার কান্না করতে হবে। ঠিক এই কথাটি সিওন তাকে সেই দিনও বলেছিল। আর সবকিছু একই রকম হচ্ছিল, যেটা দেখে ইনসুলের তো আরো বেশি কান্না পাচ্ছিল। বৃষ্টিতে ভেজে যাওয়ার কারণে সিওন তাকে নিয়ে স্কুলের অপর বিল্ডিং এ চলে আসে এবং তাকে বলে, তুমি গতকাল আমাকে সুইমিং প্র্যাকটিসের সময় সবার সামনে জড়িয়ে ধরলে, এছাড়া বাড়ি ফেরার সময় ব্রিজের সামনে অদ্ভুত ব্যবহার করলে, কিন্তু কেন তুমি এসব করছো? তার এমন প্রশ্নে ইনসুল তখন মনে মনে ভাবে, আমার বয়স এখন 30 বছর, আর আমার পক্ষে একজন স্কুল পড়ুয়া ছেলেকে কনফিউজ করা মোটেও বড় ব্যাপার নয়। ইনসুল তখন বলে, কিছুদিন আগে আমার পোষা কুকুরটি মারা গিয়েছিল, সে খুব ভালো সুইমিং করতে পারত, তাই গতকাল তোমাকে সুইমিং করতে দেখে তার কথা মনে পড়ে গিয়েছিল, আর এই জন্য আউট অফ কন্ট্রোল হয়ে তোমাকে জড়িয়ে ধরেছি। ইনসুলের এমন বানানো গল্প শুনে সিওন বলে, আমি কি তোমার পোষা কুকুরের মতো দেখতে? আর সেই দিন তুমি আমাকে যে ঘড়িটি দিয়েছিলে সেটিও কি তোমার কুকুর পরতো? সিওনের এমন প্রশ্নের উত্তর তার মাথায় আসছিল না, তাই ইনসুল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ক্লাসরুমে যেতে যেতে সে নিজেই নিজেকে দোষ দিচ্ছিল আর বলতে থাকে, আমি এত বোকা কি করে হয়ে গেলাম, এছাড়াও ছাতাটাই বা কেন নিয়ে আসলাম। ক্লাসে ঢুকতেই সে তার ছোটবেলার সমস্ত বন্ধুদের দেখতে পায় আর তাদেরকে বলতে থাকে, এত বছর পর তোমাদেরকে আবারও দেখতে পেয়ে আমার অনেক ভালো লেগেছে। কথাটা শুনে তার বেস্ট ফ্রেন্ড হিয়ঞ্জু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? গতকাল কি ব্যাগ রেখে স্কুল থেকে পালিয়ে গেছো? সে তো উল্টো তার বান্ধবী হিয়ঞ্জুকে দেখে এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে আমরা ইনসুলের মাকে দেখতে পাই, যে তার দোকানে কাজ করছিল। এই দোকানটিতে সে সিডি আর ডিভিডি বিক্রি করে থাকে। হঠাৎ সে কম্পিউটার চেক করে দেখতে পায় একজন কাস্টমার অনেকদিন আগে একটি সিডি ভাড়ায় নিয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার কোনো খবরই নাই। তখন সে লোকটিকে ফোন করে। এই লোকটি ছিল আবার সিওনের বাবা। যেই সিডিটি অনেকদিন ধরে ভাড়ায় নেওয়া হয়েছিল সেটি আসলে সিওনের বাবার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছিল। সেই সিডিটি ছিল 18+, কিন্তু সিওনের বাবা জানায় সে এই ধরনের মুভি দেখে না। অন্যদিকে ইনসুল ক্লাসের ফাঁকে ঘড়িটি বের করে চিন্তা করতে থাকে, হয়তো ঘড়িটির এই বাটনটি চাপলে আমি আবারও ভবিষ্যৎ জীবনে ফিরে যাব, কিন্তু আমি এই জীবনটাতেই থাকতে চাই, তাই কখনো এই বাটনে চাপ দিব না। ঠিক তখনই তার বান্ধবী হিয়ঞ্জু কলম দিয়ে তার পিছনে খোঁচা মারলে ভুলবশত সেই বাটনটিতে চাপ লেগে যায়। তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর মনে করে সে হয়তোবা তার বর্তমান জীবনে ফিরে এসেছে, কিন্তু এদিক ওদিকে তাকিয়ে বুঝতে পারে সে তো তার ক্লাসরুমেই আছে। আর তখনই তার টিচার তাকে অঙ্ক করার জন্য বোর্ডে ডাকে। তখন ইনসুল তার ছোটবেলায় করা ইজি অঙ্কগুলো মনে করতে পারছিল না। সে তখন পেটে ব্যথার বাহানা করে ওয়াশরুমে যাবার নাম করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় আর এক দৌড়ে সিওনের প্র্যাকটিস রুমে চলে যায়। আর সিওনকে দেখে ভাবতে থাকে, যখন সে সেলিব্রিটি ছিল তখন চাইলেও তাকে এত কাছ থেকে দেখতে পারতাম না, কিন্তু এখন যখন চাইবো তখনই দেখতে পারবো, তাই আমি আর কখনোই ভবিষ্যতে ফিরে যেতে চাই না। তখন বারান্দা থেকে সে সিগারেটের গন্ধ পায়। সে বিষয়টি দেখার জন্য চলে আসে আর দেখতে পায় সেখানে ধূমপান করছিল টাইসন আর তার বন্ধুরা। টাইসন তখন মারামারি করছিল। এটা দেখে ইনসুল উপর থেকে ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে বলে ভেতরে সুইমাররা তাদের সুইমিং প্র্যাকটিস করছে, তাদের ধূমপানের কারণে তাদের ফুসফুসে সমস্যা হতে পারে। এই বলে সিগারেটের প্যাকেটটি নিয়ে নেয়। তখন টাইসনকে মারার জন্য বিপক্ষ দল চলে আসে। এটা দেখে সে ইনসুলকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। টাইসন তার হাত থেকে সিগারেটের প্যাকেটটি নিয়ে ধূমপান করতে গেলে ইনসুল তার মুখ থেকে সিগারেটটি কেড়ে নেয় আর তাকে ধূমপান করতে নিষেধ করে। এরপর ইনসুল খুব কাছ থেকে দেখে তাকে চিনতে পারে। এই ছেলেটি ছিল ইনসুলের স্কুল লাইফের প্রথম ক্রাশ। টাইসনের একটি সঙ্গীত ব্যান্ড ছিল আর সেই সঙ্গীত ব্যান্ডের সবচেয়ে হ্যান্ডসাম আর সকল মেয়েদের ক্রাশ ছিল টাইসন।
অন্য সবার মতো ইনসুলও তাকে অনেক পছন্দ করত আর তার গানের অনেক বড় একজন ফ্যান ছিল। আর এসব কিছু মনে পড়তে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর টাইসনকে বলে কত বছর পর তোমার সাথে আমার আবারও দেখা। তখন আবার টাইসন বলে গতকালই আমাদের দেখা হয়েছিল আর গতকালই তুমি আমাকে লাভ লেটার দিয়ে প্রপোজ করেছিলে। তখন সেখানে স্কুলের গার্ড চলে আসলে। টাইসন ইনসুলের হাতে সিগারেট আর গ্যাস লাইট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আবার গার্ড মনে করে ইনসুল স্কুল পালিয়ে এখানে এসে ধূমপান করছে, তাই ইনসুলকে মাঠের মধ্যে নিয়ে শাস্তি দেওয়া হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সিয়ন সেখান দিয়েই তার ক্লাসরুমে যাচ্ছিল। ইনসুল তাকে দেখতে পেয়ে চুল দিয়ে তার মুখ ঢাকার চেষ্টা করে যাতে করে সিয়ন তাকে চিনতে না পারে, কিন্তু এতে কোনো লাভই হয় না। সিয়ন তাকে দেখেই চিনে ফেলে এবং তার হাত থেকে সিগারেট আর লাইটারটি নিয়ে ফেলে দিয়ে বলে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বলে সিয়ন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টাইসনের সাথে ইনসুলের আবারও দেখা হয়ে যায়। টাইসন তাকে বলে শুধু শুধু আমার পেছনে পড়ে থেকো না, কারণ আমার পেছনে আরো একজন পড়ে আছে, সে তোমাকে দেখলেই সমস্যা হয়ে যাবে। আর ঠিক তখনই টাইসনকে যেই মেয়েটি পছন্দ করতো সে সেখানে চলে আসে। টাইসন তাকে দেখতে পেয়ে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। আর সেই মেয়েটি তখন তার গ্যাং নিয়ে আসে ইনসুলকে মারার জন্য। ইনসুল তখন তাদেরকে বলে টাইসনের প্রতি আমার কোনো ফিলিংস নেই। ইনসুলের মুখ থেকে এসব কথা শুনে তারা আর ইনসুলকে কিছু বলে না, সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইনসুল আর তার বান্ধবী হিয়নজু স্কুলের ক্যান্টিনে বসে লাঞ্চ করতে থাকে। তখন ইনসুল বলে একজনের সাথে আমার বন্ধুত্ব করতে হবে, কিন্তু তার সাথে প্রথম দেখাটা আমার খুবই খারাপ ছিল, দ্বিতীয়বারের দেখাটা ছিল আরো বেশি খারাপ। তখনই তার বান্ধবী হিয়নজু বলে গতকালই না তুমি টাইসনকে লাভ লেটার দিতে গিয়েছিলে আর তার গার্লফ্রেন্ডকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছো, আর আজই তুমি অন্য আরেকটি ছেলেকে প্রপোজ করতে চাও। ইনসুল তাকে বলে আমি পরে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। হিয়নজু বলে তাহলে তুমি সেই ছেলেটিকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। সেদিন রাতে ইনসুল তার টেবিলে কয়েকটি লাভ লেটার দেখতে পায় যেগুলো সে টাইসনকে দেওয়ার জন্য লিখেছিল। তখন সে আফসোস করতে থাকে আর একটি দিন আগে যদি আমি টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে এই চিঠিগুলো আর টাইসনকে লেখা হতো না। এরপর সে কম্পিউটারে ঢুকে সিয়নকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তার ছবিগুলো দেখতে থাকে। অন্যদিকে সিয়ন ফ্রেন্ড রিকোয়েস্টটি ডিলিট করে দেয়। এটা দেখে আবার ইনসুলের মন অনেক খারাপ হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় ইনসুলের সাথে সিয়নের লোকাল বাসে দেখা হয়। তখন ইনসুল বলে তোমার আর আমার বাসা যেহেতু কাছাকাছি তাহলে আমরা প্রতিবেশী হলাম, তুমি কি কখনো এর আগে আমাকে দেখেছিলে? কিন্তু সিয়ন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর তারা স্কুলের কাছে পৌঁছে গেলে বাস থেকে নেমে যায়। তখন নামার সময় ইনসুলের ছাতাটা হাত থেকে নিচে পড়ে যায়, যার কারণে সিয়ন বাস থেকে নেমে গেলেও ইনসুল আর নামতে পারে না। ড্রাইভারকে রিকোয়েস্ট করলেও ড্রাইভার তার কথা শুনে না। আর এটা দেখে সিয়ন বাস থামানোর জন্য বাসের পেছন পেছন দৌড়াতে থাকে। সিয়নকে এইভাবে দৌড়াতে দেখে বাসে থাকা সবাই ভাববে সিয়ন ইনসুলের প্রেমে পড়ে গেছে। বাস থেমে গেলে ইনসুল সিয়নকে ধন্যবাদ জানায়, কিন্তু সিয়ন বলে আমি বাস থামিয়েছি শুধু আমার ছাতাটা ফেরত নেওয়ার জন্য, যেটা তুমি সেই দিন নিয়ে গিয়েছিলে, আর এখনো সময় আছে, ধূমপান করা ছেড়ে দাও। কিন্তু ইনসুল তাকে বলে আমি ধূমপান করি না, যারা ধূমপান করে তাদের এই দুই আঙুলে গন্ধ লেগে থাকে। এই বলে ইনসুল আঙুল দুটো সিয়নের নাকের কাছে নিয়ে যায় আর ভুলবশত আঙুল দুটো সিয়নের নাকের ভেতরে ঢুকে যায়। আর এবারও ইনসুলের বাজে অ্যাক্টিভিটির কারণে তাদের দূরত্ব বেড়ে যায়। স্কুল থেকে ফেরার পথে ইনসুল সুইমিং কম্পিটিশনের একটি ব্যানার দেখতে পায়, সেখানে লেখা ছিল আর কয়েকদিন পরে এই কম্পিটিশন শুরু হতে যাচ্ছে। তখন ইনসুলের ভবিষ্যতের ঘটনা মনে পড়ে যায়, যেখানে সিয়ন তার শোল্ডার ইনজুরি নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। কম্পিটিশনের সময় তার ইনজুরিতে আঘাত লাগার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, ফলে তার সুইমিং ক্যারিয়ার চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। এই ঘটনা মনে পড়তে ইনসুল ভাবে যে করেই হোক সিয়নকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, তাই দৌড়ে সে সিয়নের কাছে চলে যায়। আর
সিয়নকে বলে তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করলে তোমার বড় ধরনের ইনজুরি হতে পারে, ফলে সারা জীবনের জন্য তোমার সুইমিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তবে ইনসুলের এই কথা সিয়ন শুনতেই পায় না এবং সে যখনই ভবিষ্যতের কথা বলতে যায় তখনই চারদিকের সবকিছু স্থির হয়ে যায়। তাই ইনসুল এই কথাগুলো তার ফোনে লিখে সিয়নকে দেখাতে যায়, কিন্তু তার লেখাগুলো সব মুছে যেতে থাকে। ইনসুল দেখতে পায় তার ফোনে কোনো লেখাই ছিল না। সিয়ন ভাবে ইনসুল তার সাথে মজা করছে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর ইনসুল তার ক্লাসরুমে চলে আসে আর ক্লাসরুমে বসে বসে ভাবে এই টাইম ট্রাভেলের অন্যতম একটি বিষয় হলো সে কাউকে ভবিষ্যতের কোনো কিছু জানাতে পারবে না। আর এটা কনফার্ম করার জন্য সে ক্লাসরুমে চিৎকার করে বলে ওঠে বারাক ওবামাই হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু তার এই কথাও কেউ শুনতে পায় না। এবারও চারদিকের সবকিছু স্থির হয়ে যায়। অন্যদিকে সুইমিং পুলে কিম নামের এই ছেলেটি, যে কিনা সিয়নের কম্পিটিশনের প্রতিদ্বন্দ্বী ছিল, কিম তখন সিয়নকে বলে কিছুদিন আগেই তোমার শোল্ডার ইনজুরি হয়েছিল, তাই তোমার উচিত এই কম্পিটিশনে অংশগ্রহণ না করা। যদি আবার একই দুর্ঘটনা ঘটে তাহলে আর কোনোদিনও তুমি সুইমিং করতে পারবে না। সিয়ন তাকে বলে আমাকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দেখে নিশ্চয় তুমি ভয় পাচ্ছ, তবে তুমি জেনে রেখো এবারও তুমি জিততে পারবে না। অন্যদিকে আমরা ইনসুলের মাকে দেখি যে সিডি না পেয়ে সিয়নের বাবার কাছে চলে যায় এবং তাকে বলে আপনি আমার দোকান থেকে একটি অ্যাডাল্ট মুভির সিডি ভাড়া নিয়েছিলেন, কিন্তু এখনো ফেরত দেওয়ার কোনো নাম গন্ধই নেই। তখন সিয়নের বাবা বলে ওই ধরনের মুভি দেখার ইচ্ছে আমার কখনোই ছিল না, আমি ওটা কেন নিতে যাব। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর সিয়ন যখন তার সুইমিং প্র্যাকটিস শেষ করে রাতে বাসায় ফিরছিল তখন ইনসুল জ্যোতিষী সেজে তার সামনে চলে আসে। এই জ্যোতিষীর পোশাকটি সে তার ছোট ভাইয়ের কাছ থেকে চুরি করেছে। ইনসুল তাকে বলে সে একজন জ্যোতিষী। সে সিয়নকে বলে আগামী 1 মাস যদি সে সুস্থ থাকতে চায় তাহলে কোনোভাবেই নদী, লেক ও সুইমিং পুলের কাছে যেতে পারবে না। আর এই ভবিষ্যৎবাণীর জন্য সিয়ন খুশি হয়ে তাকে কিছু টাকা দান করে। বাড়িতে ঢুকে ইনসুল তার মাকে জিজ্ঞেস করে যে 35 নাম্বার বাড়িটাতে কারা থাকে। তার মা বলে সেই বাড়িটা কয়েক মাস আগে একটা ফ্যামিলি ছেড়ে দিয়েছে, সেখানে একজন বাবা তার ছেলেকে নিয়ে উঠেছে। বাসায় গিয়ে সিয়ন ঘুমাতে গেলে ইনসুলের কথা তার অনেক মনে পড়তে থাকে, তাই সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। তখন সে রাতে আবারও বেরিয়ে পড়ে সুইমিং প্র্যাকটিসের জন্য। ইনসুল তখন তাদের বারান্দা থেকে সিয়নকে দেখতে পায়। সুইমিং প্র্যাকটিস শেষ করে সিয়ন যখন শাওয়ার নিচ্ছিল এর মধ্যে তার সুইমিং প্রতিদ্বন্দ্বী কিম তার বন্ধুকে নিয়ে চুপি চুপি সেখানে চলে আসে। তারা মূলত সিয়নের লাকি সুইমিং প্যান্টটি চুরি করতেই এখানে এসেছে, কারণ সবার ধারণা সিয়ন এই প্যান্টটি পরে সুইমিং করলে সে কখনো হারে না। প্যান্টটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ইনসুল সেখানে চলে আসে। তাদের দুজনের মধ্যে প্যান্টটি নিয়ে অনেক টানাটানি শুরু হয়। টানাটানির এক পর্যায়ে সিয়নকে আসতে দেখে তারা প্যান্টটি রেখেই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সিয়ন তার শাওয়ার শেষ করে চলে আসে। তখন ইনসুল পাশের একটি ঝুড়িতে লুকিয়ে পড়ে। সিয়ন ঝুড়িতে কাউকে লক্ষ্য করতেই সে ঝুড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। সিয়নও তার পিছন পিছন দৌড়াতে থাকে, ফলে তারা দুজনেই ঘটনাক্রমে সুইমিং পুলে পড়ে যায়। সিয়ন তখন মনে করে যে ইনসুল তার লাকি সুইমিং প্যান্টটি চুরি করার জন্যই এখানে এসেছে, কিন্তু ইনসুল যখনই তাকে সত্যি কথা বলতে যাবে তখনই সময় স্থির হয়ে যায়। সিয়নও তখন তাকে ভুল বুঝে চলে আসতে থাকে। সেই রাতেই সিয়নের বাবা তার জন্য খাবার নিয়ে রুমে ঢুকলে খাটের নিচে একটি মুভির সিডি দেখতে পায়। সেটা হাতে নিতেই সে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই অ্যাডাল্ট মুভির সিডিটি তার নাম করে ইনসুলদের দোকান থেকে আনা হয়েছিল। এদিকে প্র্যাকটিস শেষে বাড়িতে ফেরার সময় সিয়নকে তার এক বন্ধু ফোন করে আর বলে কিম সুইমিং সেন্টারে গিয়েছিল তার লাকি প্যান্টটি চুরি করার জন্য। এই কথা শুনে সিয়ন বুঝতে পারে ইনসুল তাকে সাহায্য করতেই এসেছিল। আর ঠিক তখনই বৃষ্টি চলে আসে। সিয়ন তখন ভাবে ইনসুলকে একা রেখে আসা আমার মোটেও উচিত হয়নি। অন্যদিকে ইনসুল বাড়ি ফেরার পথে ভাবছিল সে যখনই ভবিষ্যতের কিছু বলতে যাবে তখন চারদিকের সময় আর সবকিছু স্থির হয়ে যায়। তাই সে হাজার চেষ্টা করলেও হয়তো ভবিষ্যৎকে আটকাতে পারবে না। অন্য মানুষকে হয়ে এইসব ভাবতে ভাবতে হঠাৎ অ্যাক্সিডেন্ট করতেই যাবে, আর ঠিক তখন সিয়ন এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সিয়ন আমাদেরকে ইনসুলকে নিয়ে বলতে থাকে স্কুল থেকে আমাদের বাড়ির পথ অনেক দূরত্ব হওয়ায় অসুবিধা হচ্ছিল, তাই আমরা একটি নতুন বাসা খুঁজে বের করি। আর আমাদের বাসার পাশেই ছিল ইনসুলদের বাসাটি।
কাটে। হঠাৎ একদিন আমাদের বাড়ির সামনে একটি পার্সেল দেখতে পাই, আর তার উপরেই ইনসুলের নাম লেখা ছিল। তাই যখনই আমি সেই পার্সেলটি ইনসুলকে দেওয়ার জন্য তাদের বাড়িতে যাব, তখনই দেখি ইনসুল আমাকে ডেলিভারি বয় মনে করে দৌড়ে আসছিল। তখন ছিল গ্রীষ্মকাল, হঠাৎই তখন বৃষ্টি নেমে পড়ে। সে আমার জীবনে এসেছিল গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো। এরপর সে পার্সেলটি নিয়ে আমাকে কিছু চকলেট আর তার ছাতাটা দিয়ে যায়। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে গেতাম তাদের দোকানে। একদিন তাকে দেখার জন্য তাদের দোকানে ঢুকে পড়ি, আর দোকানে গিয়ে দেখি সে ঘুমাচ্ছিল। ঘুমের ঘরে সে যখন পড়ে যাবে ঠিক তার আগেই আমি তাকে ধরে ফেলি এবং আমার হাতটি তার মাথার নিচে রাখতে সে আবারও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। তাই তাকে আর জাগাচ্ছিলাম না। এইভাবে সে প্রায় আরো আধা ঘন্টা ঘুমিয়েছিল। এরপর হঠাৎ একজন কাস্টমার দোকানের কলিং বেল চাপলে তার ঘুম ভেঙে যায়। তখন সে আমাকে দেখে ঠিক বুঝে উঠতে পারছিল না, তাই তাড়াতাড়ি করে বাবার অ্যাকাউন্টের নাম থেকে একটি সিডি ভাড়ায় নিয়ে নেই। কিছুদিন পরে সে আমাদের সুইমিং অডিটোরিয়ামে এসে আমাকে হঠাৎ জড়িয়ে ধরে। তখন সেটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। পরদিন সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সেটা দেখে আমি অনেক খুশি হয়ে যাই, আর যখনই তার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করব, তখনই বাবা আমার রুমের দরজা খুলে ভিতরে চলে আসে। তাড়াতাড়ি করে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে গিয়ে ডিলিট হয়ে যায়। এর পরের দিন সে অনেক মন খারাপ করে স্কুলের দিকে যাচ্ছিল এবং নিজে নিজেই বলছিল আমি নাকি ইচ্ছে করে তার ফ্রেন্ড রিকোয়েস্টটি ডিলিট করে দিয়েছি। এই জন্য তার এত বেশি মন খারাপ হয়েছিল যে স্কুলে আসার সময় ব্যাগের চেনটিও ঠিকঠাক মতো লাগায়নি, এবং তার হাতে ছাতা দেখি বুঝে যায় সে আসলে ছাতাটা ফেরত দিতে এসেছে। কিন্তু সেদিন বাস থেকে নামার সময় তার হাত থেকে ছাতাটা পড়ে গিয়েছিল, ফলে সে আর বাস থেকে নামতে পারে না। আর আমি সেদিন ছাতার জন্য বাসটি থামাতে যাইনি, গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষটির জন্য। তার জন্য আমি একটি গান লিখেছি, যদি কখনো সম্ভব হয় তাহলে সেই গানটি গাইবো। গানটির লাইনগুলো ছিল ঠিক এইরকম: তুমি আমার জীবনে এসেছিলে গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো, বৃষ্টি কিছুক্ষণ পর থেমে গেলেও তুমি হৃদয়ে রয়ে যাবে আজীবন। সিয়ন কল্পনার কথা শেষ করলেই ইনসুল তাকে বলে আগামী ডিসেম্বরের 1 তারিখে একটি দুর্ঘটনা ঘটতে পারে, তাই তোমার উচিত নয় আগামীকাল সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করা, কারণ তোমার শোল্ডার ইনজুরি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। কিন্তু সিয়ন তাকে বলে আমার স্বপ্নই হচ্ছে একজন সুইমার হওয়া, তাই সুইমিং নিয়েই আমার ক্যারিয়ার গড়তে চাই। আমি তোমায় কথা দিচ্ছি খুবই সাবধানতার সাথে আমি সুইমিং করব। কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। ইনসুল তাকে বলে আমি আগামীকাল তোমার সুইমিং দেখতে যাব। এই বলেই সে বাসার ভেতরে চলে যায়। এরপর সিয়ন ভাবে এতদিন তার ভালোবাসাটা ছিল একতরফা, আজ তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। এই ভেবে সিয়ন অনেক খুশি হয়ে যায়, আর তার এই ইমোশনাল কার্যকলাপ তার বেস্ট ফ্রেন্ড দেখে ফেলে। পরের দিন প্রতিযোগিতা শুরু হলে সেখানে সিয়ন জিতে যায়, আর তার ইনজুরিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে না। এরপর থেকেই তারা একসাথে ঘোরাঘুরি করে আর টাইম স্পেন্ড করতে থাকে। এর কিছুদিন পর সিয়ন হঠাৎ একদিন সুইমিং প্র্যাকটিস করছিল, আর হঠাৎ করেই তার ইনজুরি শুরু হয়। তখন ডক্টর তাকে বলে সে আর কোনোদিনও সুইমিং করতে পারবে না। এরপর একদিন ক্লাস শেষ করার পর ইনসুলের মনে পড়ে আজকের দিনই তাদের ঘরে আগুন লেগেছিল, আর সেই আগুন নিভাতে গিয়ে তার মায়ের হাত পুড়ে গিয়েছিল। এটা মনে পড়তেই ইনসুল বাড়িতে ফোন করে, কিন্তু তার মা দোকানের কাজে অনেক ব্যস্ত ছিল, আর তার ভাই ওয়াশরুম পরিষ্কার করছিল, যার কারণে তার ফোন কেউ রিসিভ করছিল না। তখনই সেখানে টাইসন বাইক নিয়ে চলে আসে। ইনসুল তাকে বিষয়টি বললি টাইসন তাকে বাইকে করে বাসায় নিয়ে যায়। এটা দেখে আবার টাইসনের গার্লফ্রেন্ড অনেক বেশি জেলাসি হয়ে পড়ে। অন্যদিকে হিয়নজু তাদের বাড়িতে এসেছে গ্রুপ স্টাডি করার জন্য। তখন সে দেখে ইনসুলের ভাই ওয়াশরুম পরিষ্কার করছিল আর খুব নোংরা অবস্থায় রয়েছে। হিয়নজু সবসময় তাকে অপছন্দ করত, কারণ সে অপরিষ্কার ভাবে থাকতো। এসব নিয়ে হঠাৎ তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, আর তখনই তাদের ঘরে আগুন লেগে যায়। আগুনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে ধোঁয়াও বেড়ে যায়। ধোঁয়ার গন্ধে হিয়নজু তখন অজ্ঞান হয়ে যায়। কোনো উপায় না পেয়ে তাকে বাঁচানোর জন্য ছাদে নিয়ে যায়।
অন্যদিকে ইনসুলকে নিয়ে টাইসনও সেখানে পৌঁছে যায়। এসে দেখে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছে। ইনসুল বালতিতে পানি ভরে আগুন নিভানোর চেষ্টা করছিল, কিন্তু সেটাতে কাজ হবে না বলে টাইসন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে হিয়ঞ্জুর জ্ঞান ফিরছে না দেখে তাকে সিপিআর দিতে গেলে হিয়ঞ্জু তাকে ভুল বুঝে ঘুষি মেরে দাঁত ফেলে দেয়। অন্যদিকে আগুন নিভানোর পর ইনসুলের মা বাড়িতে ফিরে আসে। সে ঘরে ঢুকলে ইনসুল লক্ষ্য করে তার মায়ের হাত পুরোপুরি ঠিক আছে। এর মানে সে চেষ্টা করলেই তার ভবিষ্যতের দুর্ঘটনা পরিবর্তন করতে পারবে। এরপর সিয়ন স্কুলে ফিরে এসে ইনসুলের সাথে দেখা করার জন্য ছুটে আসে। তখনই টাইসন এসে তার বাইকে একসাথে ঘুরতে যাওয়ার জন্য অফার করে। আর সেই সময় ইনসুল টাইম ট্রাভেল করে ভবিষ্যতে ফিরে যায়। ঠিক সেই দিনই ফিরে যায় যেই দিন সিয়ন সুসাইড করে মারা গিয়েছিল। সে নিজেকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে। রুম থেকে বের হলে সে দেখে সিয়নের বাবা ছেলে হারানোর শোকে চিৎকার করে কান্না করছিল। পুলিশ তখন ইনসুলকে সিয়নের মৃত্যুর ইনভেস্টিগেশন করার জন্য ডাকে, কারণ সিয়নের মৃত্যুর সময় পুলিশ তার টেবিলে ইনসুল আর সিয়নের একটি কাপল ছবি দেখতে পেয়েছে। ছবিটি দেখার পর ইনসুল বুঝতে পারে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গিয়ে সে কিছুটা হলেও ভবিষ্যৎকে পরিবর্তন করতে পেরেছে। এরপর ইনসুল আবারও সেই লেকের পাশে চলে আসে এবং ঘড়িটির সেই বাটনটিতে ক্লিক করতে থাকে অতীতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু এবার আর সে টাইম ট্রাভেল করতে পারে না। এরপর সে বাড়িতে ফিরে আসে আর তখন সিয়নের বেস্ট ফ্রেন্ড হিয়ং তাকে ফোন করে জানায় সিয়ন সবসময় তোমার কথা ভাবতো, হয়তোবা তোমার কোনো বিষয় নিয়ে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল। তখন আমাদের দেখানো হয় যে অতীতে সিয়ন যেই দিন সুস্থ হয়ে ইনসুলের সাথে দেখা করতে এসেছিল সেই দিন ইনসুল টাইম ট্রাভেল করে ভবিষ্যতে ফিরে গিয়েছে। আর অতীতের সেই টাইম লাইনে আগের ইনসুল চলে আসে। যে ইনসুল সিয়নকে কখনোই চিনতো না, সে তো কেবল টাইসনকেই পছন্দ করত। আর সেই দিন টাইসন যখন তাকে বাইকে করে ঘুরতে যাওয়ার জন্য অফার করে তখন সে অনেক বেশি খুশি হয়ে রাজি হয়ে যায়। সেটা দেখে সিয়নের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সেই দিন রাতে সিয়ন যখন ইনসুলকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ইগনোর করছো, তখন ইনসুল বলে আমি তোমাকে চিনি না আর আমার বয়ফ্রেন্ড হলো টাইসন, আমি শুধু তাকেই পছন্দ করি। ইনসুলের এমন ব্যবহারে সিয়ন অনেক বেশি কষ্ট পায় এবং ভবিষ্যতে ফিরে এসে ইনসুলকে ভুলতে না পেরে সুইসাইড করেছে। ইনসুল এইসব বুঝতে পেরে সে ভাবে যে করেই হোক তাকে অতীতে ফিরে যেতে হবে। তখনই ঘড়ির বাটনে ক্লিক করতে সে অতীতে ফিরে আসে। ইনসুল তখন ক্যালেন্ডারে দেখে এখানে প্রায় 10 দিন কেটে গেছে আর চলে যাওয়া এই 10 দিনে সে সিয়নের উপর অনেক খারাপ ব্যবহার করেছে। তাই সে ক্ষমা চাওয়ার জন্য সিয়নের কাছে ছুটে যায়, কিন্তু সিয়ন তাকে দেখে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে আসে। তখন ইনসুল সিয়নের বন্ধু হিয়ং এর কাছে চলে যায় আর তাকে বলে ভবিষ্যতে তোমার বন্ধুর মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তাই সব সময় তুমি সিয়নের আশেপাশে থাকবে আর যাই হয়ে যাক না কেন তুমি সব সময় তাকে উৎসাহ দিতে থাকবে। আর ভবিষ্যতে তোমাদের এই ব্যান্ড অনেক জনপ্রিয়তা লাভ করবে, তাই কখনো গান ছেড়ে দিও না। ইনসুলের এসব কথা তার মাথার উপর দিয়ে যায়। অন্যদিকে আমাদেরকে ইনসুলের ভাইকে দেখানো হয় যার স্বপ্ন ছিল সে একজন বড় অভিনেতা হবে, তাই সে একটি মুভির অডিশনের জন্য যায়। সে একটি রোল পেয়েও যায়, কিন্তু শুটিং করতে গিয়ে তার নকল দাঁতটি খুলে পড়ে যায়। নকল দাঁতের কথা সামনে চলে আসলে তাকে শুটিং থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর একদিন স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে ইনসুল সিয়নকে একটি ড্রিম আকৃতির বক্স হাতে দিয়ে বলে এটি একটি টাইম ক্যাপসুল, এখন এটিকে মাটির নিচে পুঁতে রাখতে হবে এবং আজ থেকে 15 বছর পর মানে 2023 সালের জানুয়ারি 1 তারিখে এটি মাটির নিচ থেকে তুলতে হবে এবং সেদিন রাত 12টাতে ব্রিজের উপর তুমি আমার সাথে দেখা করবে আর এতে থাকা মূল্যবান জিনিস সেই দিন তোমার কাজে আসবে। ক্লাস শেষে মাঠে দৌড়াতে দৌড়াতে টাইসন তাকে বলে ইনসুলের থেকে দূরে থাকবে তুমি, কারণ ইনসুল শুধুই আমার। অন্যদিকে হিয়ং দেখে তাদের ব্যান্ডে ভোকালিস্টের কোনো রকম উন্নতি হচ্ছে না, মানে তাদের ব্যান্ডের সিঙ্গারদের গানের পারফরমেন্স দিন দিন বাজে হতে চলছে। তখন হিয়ং মনে মনে ভাবে সে সিয়নকে দিয়ে গান করাবে। সে সিয়নকে বলে কয়েকদিন পর আমাদের একটা স্টেজ শো শুরু হতে যাচ্ছে, তুমি যেহেতু সুইমিং ছেড়ে দিয়েছো তাহলে এখন থেকেই গানে পুরোপুরি লেগে পড়ো। সিয়নও তার কথায় রাজি হয়ে যায় আর কিছুদিন পর শো শুরু হতে সিয়ন পুরো স্টেজ মাতিয়ে তুলে
এবং তার গানে মুগ্ধ হয়ে সবাই তার ফ্যান হয়ে যায়। শো শেষ হতে সিওনের পারফর্মে খুশি হয়ে মিউজিক প্রডিউসার মিস্টার কিম জন সিওনকে প্রফেশনাল সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করার জন্য অফার করে। তাদের কথাবার্তা ইনসুল দূর থেকে লক্ষ্য করে এবং বাড়ি ফেরার সময় সিওনকে রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে মিউজিক প্রডিউসার কিম জমের সাথে দেখা না করে, কারণ ইনসুল ভাবে সিওনকে বাঁচিয়ে রাখতে হলে তাকে ভবিষ্যৎ পরিবর্তন করতেই হবে। তাছাড়া এই মিউজিক প্রডিউসার কিম জমেরই তার মৃত্যুর পেছনে হাত থাকতে পারে। রাতে ইনসুল বাড়ি ফিরলে অতীতের অনেক কিছুই তার মনে পড়তে থাকে। সিওন একটি রেডিও প্রোগ্রামে বলেছিল সে একটি মেয়েকে অনেক পছন্দ করত। মেয়েটি হলুদ রঙের ছাতা নিয়ে গ্রীষ্মের এক হঠাৎ বৃষ্টিতে তার সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু সে তার ভালোবাসার কথা মেয়েটিকে বলতে পারেনি। একদিন রাতে সিওন আর ইনসুল বাড়ি ফিরছিল আর টাইসন ইনসুলের জন্য একটি গিফট নিয়ে অপেক্ষা করছিল। তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে টাইসন প্রচন্ড রেগে যায়। ইনসুল তখন ভাবে সিওনের থেকে তাকে দূরে চলে যেতে হবে, না হলে টাইসনের সাথে তার ঝামেলা লাগতে পারে এবং ভবিষ্যতে সিওনের মৃত্যুর পেছনে টাইসনের হাত থাকতে পারে। অর্থাৎ ইনসুল চাচ্ছিল যে করেই হোক সিওনের মৃত্যু আটকাতেই হবে। ইনসুল দেখে আজকে ডিসেম্বরের 1 তারিখ আর আজকের দিনই সে অ্যাক্সিডেন্টে তার 2 পা হারিয়েছে। যে করেই হোক তাকে আজ এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হবে। তখন সে অতীতের পুরনো ঘটনাগুলো মনে করতে থাকে। এক সাইকো কিলার তাকে কিডন্যাপ করেছিল আর তার থেকে বাঁচার জন্য ইনসুল পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় সাইকো কিলারটি তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর এসব ঘটনা ভাবতেই ইনসুল প্রচন্ড ভয় পেতে শুরু করে। এবারও যদি সেই সাইকো কিলারের হাত থেকে বাঁচতে না পারে তাহলে তার 2 পা আবারও হারাতে হবে। আর ঠিক তখনই তার ভাই তাকে হসপিটাল থেকে কল করে এবং বলে সে ভুলে ফোনের চার্জারটি নিয়ে আসেনি, তাই ইনসুল যেন চার্জারটি নিয়ে হসপিটালে চলে আসে। তখন সে চার্জারটি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় সেই ট্যাক্সিটা দেখতে পায় আর ট্যাক্সির ভেতরেই ছিল সেই সাইকো কিলারটি। সাইকো কিলারকে দেখে ইনসুল পালানোর চেষ্টা করে, কিন্তু অতীতের মতো এবারও সে কিডন্যাপ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে সিওন ইনসুলের বাড়ির সামনে তার হলুদ রঙের ছাতাটা পড়ে থাকতে দেখে। সিওনের তখন মনে পড়ে যায় ইনসুল তাকে বলেছিল ডিসেম্বরের 1 তারিখে তার একটি দুর্ঘটনা ঘটতে পারে, আর আজকের দিনটি হলো ডিসেম্বরের 1 তারিখ, মানে সেই দিনটি। কথা মনে পড়তেই সে পুলিশ স্টেশনে গিয়ে ইনসুলকে খোঁজার জন্য অনুরোধ করে। এরপর সে নিজেই ইনসুলকে খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। অতীতের মতো এবারও ইনসুল দড়ি কেটে পালিয়ে যায় আর আগের বারের মতোই সাইকোটি তার গাড়ি নিয়ে ইনসুলের পিছন পিছন ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে ইনসুল একটি ব্রিজের কাছে চলে আসে আর তার মনে পড়ে এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার পরেই তার 2 পা হারিয়েছিল, তাই সে অন্য রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। ওই একই রাস্তা দিয়ে সিওনও তাকে খুঁজে বেড়াচ্ছিল। ইনসুলকে দেখতে পেয়ে সে দৌড়ে ইনসুলের কাছে ছুটে আসে। ইনসুল ক্লান্ত হয়ে সেখানেই পড়ে যাচ্ছিল আর মনে মনে ভাবতে থাকে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারেনি, সে ব্যর্থ হয়েছে। কিন্তু গাড়িটা হঠাৎ থেমে যায়। দেখা যায় এই গাড়িটা অন্য কারো ছিল আর তার পিছনের গাড়িটাই ছিল সেই সাইকো কিলারের, যার কারণে এবারের মতো ইনসুল বেঁচে যায়। আর ঠিক তখনই আবারও টাইম ট্রাভেল শুরু হয়ে যায় আর দেখতে পাই সে 600 বছর পূর্বের যুগে ফিরে এসেছে। আর এই যুগের বর্তমান রাজা হচ্ছে জুসিয়ন, আর সে হচ্ছে জুসিয়ন রাজার শত শত দাসীদের মধ্যে একজন। এটা মানতে না পেরে সে চিৎকার করে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে সে একটি শুটিং স্পটে আছে। শুটিং এর স্ক্রিপ্ট হাতে নিতেই সে দেখে বর্তমানে 2023 সাল চলছে। এটা দেখে সে খুশিতে কাঁদতে থাকে। তখন শুটিং স্পটের একজন কলিগ এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে এই মুভিটি তৈরির জন্য অনেক লোকজনের প্রয়োজন ছিল, তাই আমাদের অফিসের সব কলিগদের শুটিং এর জন্য আনা হয়েছে। আমরা কেউই ভালো অভিনেতা বা অভিনেত্রী নই, তাই আমাদের মিস্টেক হতেই পারে। কিন্তু ইনসুল তাকে ঠিকভাবে চিনে উঠতে পারছিল না। তখনই তার মনে পড়ে সে যে কোম্পানিতে ভিডিও এডিটর হিসেবে আবেদন করেছিল সেই কোম্পানির একজন কর্মকর্তাই হচ্ছে এই লোকটা, এবং সে নিজেও একজন কোম্পানির কর্মকর্তা আর তার 2 পাই পুরোপুরি ঠিক রয়েছে। এরপর শুটিং শেষে ইনসুল তার মোবাইল ফোন চেক করে দেখে আজকে হচ্ছে 2023
সালের জানুয়ারির 1 তারিখ। আর আজকের এই দিনেই সে সিয়নকে বলেছিল সেই টাইম ক্যাপসুলটি মাটি থেকে তুলতে আর ব্রিজের উপর দেখা করতে। তখন সে গুগলে সিয়নের ব্যাপারে সার্চ করে দেখে যে সে এখনো বেঁচে আছে এবং কে-পপ ব্যান্ডের একজন ফেমাস সিঙ্গার। সিয়নের বেঁচে থাকার খবর দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর সে ব্রিজের উপর চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে গিয়েছে। এরপর সে গাছের কাছে চলে আসে যেখানে তার টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই গাছটি আর নেই। এরপরে বাসায় ফিরে সে দেখতে পায় সিয়নের যে ছবিগুলা তার রুমে টাঙানো ছিল সেই ছবিগুলো আর নেই। টাইম ট্রাভেল করার সেই ঘড়িটাও আর কোথাও খুঁজে পাচ্ছে না এবং তার নিজের প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হয়েছে। তখন সে বললে এখন আর ঘড়িটার কোনো দরকার নেই, সবকিছুই ঠিকঠাক আছে। পরদিন সকালে ইনসুল ঘুমে থেকে উঠে দেখে তার দাদু তার মুখে জোকারের মতো করে লিপস্টিক দিয়ে এঁকে রেখেছে। ইনসুল তখন খুশিতে তার দাদুকে জড়িয়ে ধরে। এরপর সে আলমিরা খুলে দেখে সেখানে অনেক অনেক নতুন নতুন জুতা রয়েছে। এটা দেখে ইনসুল অনেক খুশি হয়ে যায়, কারণ প্যারালাইজ অবস্থায় সে অনেক সময় পর্যন্ত জুতো পরতে পারেনি। এরপর সে অফিসে চলে যায়। নিজের পায়ে অফিসে আসতে পেরে ইনসুল অনেক খুশি হয়ে যায়। নিজের ডেস্কে আসার পর তার অফিসের বস তাকে ডেকে নিয়ে বলে আমাদের নেক্সট মুভির জন্য সিয়নকে সিলেক্ট করা হয়েছে, আর যে করেই হোক সিয়নকে তোমার রাজি করাতে হবে। ইনসুল তখন তার বসের কথা রাখার জন্য সিয়নের হোটেলে চলে আসে। তখন আবার তার বান্ধবী হিয়নজু ফোন করে বলে সে এখন প্রেগনেন্ট আর কিছুক্ষণের মধ্যেই তার ডেলিভারি হতে যাচ্ছে, তাই ইনসুল যেন জলদি হসপিটালে চলে আসে। তখন ইনসুল তাড়াতাড়ি করে সেখান থেকে বের হতে গেলে সিয়নের সাথে ধাক্কা লাগে, ফলে সিয়ন পানিতে পড়ে যায়, কিন্তু তারা দুজন দুজনকে দেখতে পায় না। সিয়নের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কাউকে ইচ্ছে করে ফেলে দিয়ে পালিয়ে যাওয়া মোটেও ভালো কাজ নয়। তখন ইনসুল তার কার্ডটি দিয়ে বলে সে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। এই বলে হসপিটালের দিকে দৌড়াতে থাকে। হসপিটালে যাওয়ার পর হিয়নজু তার চুল ধরে টানে আর বলছিল আমি এইদিকে মরতে বসেছি আর ইনগেম এখনো আসছে না। হিয়নজুর এসব কথা ইনসুলের মাথায় ঢুকছিল না, আর সেই মুহূর্তে ইনসুলের ভাই ইনগেম চলে আসে। তখন ইনসুল বুঝতে পারে তার বান্ধবী তার ভাইকে বিয়ে করেছে। তখন ইনসুল তার ভাইকে মারে আর বলতে থাকে আমার বান্ধবীকে পটানোর সাহস তুই কোথায় পেলি। কিন্তু কিছুক্ষণ পর সে আরো বেশি সারপ্রাইজ হয়ে যায়। এটা দেখে যে তার মায়ের সাথে ইনগেমের 5 বছরের একটি মেয়েও এসেছে। ইনসুলের এক কলিগ অফিস থেকে ফোন করে জানায় যে ইনসুল আজ সকালে যাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে সেই লোকটাই ছিল সিয়ন। তাই বস তাকে বলেছে সিয়নের কাছে ক্ষমা চাইতে। এরপর একদিন সিয়নের ব্যান্ডের প্রথম কনসার্ট শুরু হয়। তখন ইনসুল সেই কনসার্টে চলে আসে সিয়নের কাছে ক্ষমা চাওয়ার জন্য। তখন সে সিয়নের অ্যাসিস্ট্যান্টকে দেখে কিছু ফুল আর কার্ডটি দিয়ে বলে এটি তুমি তোমার বসকে দিয়ে দিও। আর কনসার্টের বাইরে থেকেই সিয়নের গান শুনতে থাকে, যেই গানটি সিয়ন ইনসুলের জন্যই লিখেছিল একদিন। আজকেও কনসার্ট শেষ হলে তুষারপাত শুরু হয়। বাড়ি ফেরার পথে ধাক্কা লেগে তার হাত থেকে ফোনটি পড়ে যায়। ইনসুল তখন ভাবে সবকিছুই আগের মতোই হচ্ছে, আর এবারও হয়তো সে সিয়নকে বাঁচাতে পারবে না। এরপর তাড়াতাড়ি করে সেই ব্রিজের উপর চলে আসে, আর তখনই তার ফোনটি বেজে ওঠে। কলটি রিসিভ করলেই সে সিয়নের কণ্ঠ শুনতে পায়। তখন পেছনে তাকালেই সে সিয়নকে দেখতে পায়। সিয়ন তাকে বলে এখানে অপেক্ষা করছো কেন, তোমার তো আসার কথা ছিল না। ইনসুল বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুমি আসবে। সেই মুহূর্তে সেখানে সিয়নের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে আপনাকে এখনই একটা পার্টিতে যেতে হবে, কারণ সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তখন ইনসুল মনে মনে বলে এখন সিয়নকে একা ছাড়া যাবে না, সিয়নকে একা ছাড়লে তার বিপদ হতে পারে। তখন সে নিজেই সিয়নকে নিয়ে বেরিয়ে পড়ে। সিয়নকে নিয়ে ইনসুল হোটেলে আসলি সিয়নের বন্ধু হিয়ং তাদেরকে দেখে ফেলে। এরপর সে সিয়নকে গিয়ে বলে তোমার মুখে সবসময় ইনসুলের কথা শুনতে শুনতে সে এখন আমার কল্পনাতেও চলে এসেছে। এরপর আমাদেরকে কল্পনাতে দেখানো হয় 10 বছর আগে ইনসুলদের বাড়িটা বিক্রি করে দেওয়া হয়।
ইনসুলকে হারানোর কষ্টে সে প্রতিদিন তাদের বাড়ির গেটের সামনে গিয়ে বসে থাকতো আর কান্নাকাটি করত। তার বন্ধু হিয়ং সবসময় তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যেত। 1 বছর আগে রাস্তায় কাজের জন্য ওই গাছটাকে উপড়ে ফেলা হয়, যে গাছটার নিচে তারা টাইম ক্যাপসুল পুঁতে রেখেছিল। আর সেই গাছটি উপড়ে ফেলার সময় সিয়ন সেখানে চলে আসে এবং নিজেই সেই বক্সটি বের করে নেয়। এরপর জানুয়ারির 1 তারিখে যেই দিন ইনসুল পুনরায় টাইম ট্রাভেল করেছিল আর ব্রিজে আসতে লেট করেছিল, আর ঠিক সেই দিনই সিয়ন ইনসুলের সাথে দেখা করতে চলে যায় সেই ব্রিজে। এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখে ইনসুল আসছে না, তখন সে টাইম ক্যাপসুলটি খুলে আর তাতে থাকা একটি কাগজে লেখা ছিল, আমি শুধু প্রার্থনা করি যে এই চিঠিটা যেন তুমি খুঁজে পাও। যদি পেয়ে থাকো তাহলে বলবো ধন্যবাদ তোমাকে বেঁচে থাকার জন্য। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। কল্পনা শেষ হলে আমরা দেখি হোটেলের পার্টি শেষ হলে সিয়ন ইনসুলকে বাড়িতে নামিয়ে দিতে আসে। তখন ইনসুল তাকে বলে, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। এছাড়া আমার হাতে তেমন কোনো অপশন ছিল না। তোমার ভালোর জন্যই আমাকে এত কিছু করতে হয়েছে। এরপর সে ঘরে আসলে সিয়নও তাকে না জানিয়ে তার পিছন পিছন ঘরে আসে আর তাকে প্রপোজ করে। আর কিছুক্ষণ এভাবেই তাদের রোমান্টিক টাইম স্পেন্ড হয়। এরপর একদিন ইনসুল সিয়নের সাথে দেখা শেষে হোটেল থেকে ফেরার সময় একটি মেয়েকে অ্যাক্সিডেন্ট করতেই যায়। ইনসুল তার কাছে ছুটে গেলে সে কিছু না বলেই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পুলিশ এসে বলে এই মেয়েটা সর্বদাই সিয়নকে ফলো করে থাকে। এটা শোনা মাত্রই ইনসুল তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে এবং তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। তখন সে খাবার খেতে খেতে জানায় তার বয়স মাত্র 14 বছর। সে শুধুমাত্র সিয়নের একজন বিগ ফ্যান, এর থেকে বেশি কিছুই না। অন্যদিকে সিয়নকে দেখা যায় তার ফোনে কেউ একজন কল করে তার রুম নাম্বার জানতে চায়, আর কিছুক্ষণ পরেই তার রুমের কলিং বেলটি বেজে ওঠে। অন্যদিকে ইনসুল রেস্টুরেন্টে থাকা টিভিতে একটি নিউজ দেখতে পায় সেই সাইকো কিলারটিকে যে 15 বছর আগে তাকে মারতে চেয়েছিল। নিউজে দেখানো হয় এই লোকটা 14 বছর মার্ডার কেসে জেলে আটকে ছিল আর কয়েকদিন আগেই সে ছাড়া পেয়েছে এবং কিছুক্ষণ আগেই সে জনপ্রিয় সিঙ্গার ও অ্যাক্টর সিয়নকে মার্ডার করার চেষ্টা করেছে। মারাত্মক আহত অবস্থায় সিয়নকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা দেখে ইনসুল অনেক ভেঙে পড়ে আর ভাবে এত চেষ্টার পরেও সে হয়তো সিয়নকে বাঁচাতে পারলো না। পুলিশ জানায় সেই সাইকো কিলারটি হোটেলের মাস্টার কপি চাবি চুরি করে সিয়নের রুমে ঢুকে এবং তার উপর হামলা শুরু করে এবং একটি রুমাল দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে। আর কিলারটি তাতে ব্যর্থ হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ইনসুল দৌড়ে হসপিটালে ছুটে যায়। সিয়নের অপারেশন থিয়েটার রুমের সামনে তার বাবাকে কাঁদতে দেখে ইনসুল মনে মনে বলে যে করেই হোক তাকে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে গিয়ে সিয়নকে বাঁচাতেই হবে। সিয়নের হোটেলের রুমে গিয়ে সে সিয়নের ঘড়িটি খুঁজতে শুরু করে। তখন হিয়ং সেখানে চলে আসলে ইনসুল তাকে বলে সিয়নের ঘড়িটা কোথায় রয়েছে যেটা সবসময় সে পরে থাকতো। হিয়ং তাকে বলে এই সময় সেই ঘড়িটা দিয়ে তুমি করবেটা কি? ইনসুল বলে বুঝিয়ে বলার মতো সময় এখন আমার হাতে নেই, তুমি যদি জেনে থাকো তাহলে জলদি বলো। হিয়ং তাকে বলে সেই ঘড়িটা সিয়ন অনেক দিন আগে হারিয়ে ফেলেছিল, অনেক খুঁজেও সিয়ন আর সেটা ফিরে পায়নি। এটা শুনে ইনসুল অনেক বেশি ডিপ্রেস হয়ে যায়। বাসায় ফিরেই নিউজে দেখতে পায় সাইকো কিলারটি পরিকল্পিতভাবে সিয়নকে মার্ডারের চেষ্টা করে এবং পূর্বের কিছু জেদ থেকে সে এই হামলাটি করেছে। এটা দেখে ইনসুল গোয়েন্দা পুলিশের কাছে চলে যায়। তখন গোয়েন্দা পুলিশ তাকে সিয়নের হত্যার চেষ্টার একটি রিপোর্ট দেয়। রিপোর্টে সিয়নের জবানবন্দি লিখিত ছিল। সিয়ন রিপোর্টে বলেছে 2009 সালের 10ই মে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে সে রাস্তার এক পাশ থেকে তার ক্লাসমেট ইনসুলের চিৎকার শুনে তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। সিয়নকে দেখার পর ইনসুল সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। তখন পাশে কাউকে পালিয়ে যেতে দেখে তাকে ফলো করতে থাকে আর তার সাথে হাতাহাতের এক পর্যায়ে লোকটি তার মুখ চেপে ধরলে হাতের
কাছে থাকা ইট দিয়ে সিয়ন লোকটির মুখে আঘাত করে। ইনসুল তখন বুঝতে পারে সেই দিন তাকে বাঁচাতে গিয়েই সিয়ন আজ মৃত্যুর মুখে। বাসায় ফিরে ইনসুল গোয়েন্দা পুলিশকে কল করে জিজ্ঞেস করে যে ঘটনা স্থান থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো এখন কোথায় আছে। গোয়েন্দা পুলিশ তাকে বলে যে সেসব জিনিস পরবর্তীতে ইনসুলকে দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে ইনসুল তার পুরো রুমে সিয়নের ঘড়িটি খুঁজতে শুরু করে। তখন সেখানে ইনসুলের মা আর তার দাদু চলে আসলে ইনসুল সিয়নের ঘড়িটা তার দাদুর হাতে দেখতে পায়। ইনসুলের দাদু তখন তার ঘড়িটি ফিরিয়ে দেয় আর বলে এটা আমি খুব যত্ন করে রেখেছিলাম। ঘড়িটা পেয়ে ইনসুল অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর হসপিটালে এসে ইনসুল বলে আমার জন্যই তোমার আজ এই অবস্থা, তাই এবার আমি সবকিছু ঠিক করে ফেলবো। তখন 12টা বাজার সাথে সাথে ইনসুল সেই ঘড়িটিতে ক্লিক করলেই টাইম ট্রাভেল করে 2009 সালে ফিরে যায়। সেখানে নিজেকে একটি স্ট্যাচুর উপরে দেখতে পায় এবং পাশে থাকা বিলবোর্ডে দেখতে পায় এখন 2009 সাল চলছে। এরপর ইনসুল সেখান থেকে নামতে গেলে পা স্লিপ করে নিচে পড়ে যায়। ইনসুল তখন ভাবতে থাকে ফিরে আসার মুহূর্তেই আমি কি তাহলে মারা যাব? তবে আমার মৃত্যুর আগে যে করেই হোক সিয়নকে বাঁচাতেই হবে। তাকে এইভাবে পড়ে যেতে দেখে তার বন্ধুরা সবাই এগিয়ে যায়, কিন্তু সবাই এগিয়ে যাওয়ার আগেই সিয়ন তাকে ধরে ফেলে। সিয়নকে দেখে ইনসুল দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে ইনসুল ভাবতে থাকে তাকে মে মাসের 10 তারিখের আগেই সাইকো কিলারটিকে ধরতে হবে, তাহলেই সে সিয়নকে বাঁচাতে পারবে। এই বলে সে গোয়েন্দা পুলিশকে জানায় সে 1 সেপ্টেম্বরে তার বাড়ির সামনে থেকেই কিডন্যাপ হয়েছিল। পুলিশ তার কাছে এত দেরিতে কমপ্লেন করার কারণ জানতে চাইলে ইনসুল বলে সেদিনের ঘটনার পর সে অনেক বেশি ডিপ্রেশন হয়ে যায়। এছাড়া সে সাইকোটিকে চিনে। এই বলে সে সাইকোটির গাড়ির চাবি পুলিশকে দিয়ে দেয়। অন্যদিকে সিয়ন ইনসুলকে নিয়ে ভাবতে থাকে আর তখন হিয়ং আসলে তাকে বলে ইনসুল আজ আমাকে দেখে পালিয়ে গিয়েছে। হিয়ং তখন তাকে বলে সে তোমার উপর বিরক্ত হয়ে আছে তাই তোমাকে দেখে পালিয়েছে। তখন সিয়ন বলে আজ তার চোখে আমি আমার জন্য ইমোশন দেখেছি। হিয়ং বলে তুমি এমন কেন? যেই মেয়ে তোমাকে পাত্তা দেয় না তারই ইউনিভার্সিটিতে গিয়ে তারই ক্লাসে ভর্তি হয়েছো, তোমার কি কোনো মান সম্মান বলতে কিছুই নেই? হিয়ং এর এসব কথা সিয়ন তার মাথার উপর দিয়ে উড়িয়ে দেয়। এমন সময় হিয়ং টেবিলের উপর সিয়নের একটি নতুন গান দেখতে পায় যেটি সে ইনসুলকে নিয়ে লিখেছিল। তখন সে বলে এভাবে ইনসুলের কাছাকাছি থাকলে তুমি ইনসুলকে কখনোই ভুলতে পারবে না, বরং তুমি আমাদের গানের ব্যান্ডে যোগদান করো। সিয়ন তার এইসব কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে বাড়ি ফেরার পথে ইনসুল তাকে বাসায় ঢুকতে দেখে। এরপর ইনসুল বাসায় ঢুকে ডিসাইড করে যেভাবেই হোক 10ই মে সিয়নের সাথে কিম হিয়ং সুর দেখা হতে দেওয়া যাবে না, তাই আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। অন্যদিকে সিয়নের বাবা বলে অনেক সুইমার আছে যারা আমেরিকায় গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ হয়ে আবার দেশে ফিরে সুইমিং কম্পিটিশনে যুক্ত হয়েছে। তুমিও চাইলে তাদের মতো তোমার ইনজুরি ট্রিটমেন্ট করাতে সেখানে যেতে পারো। সিয়ন তার ডিসিশন পরে জানাবে বললে তার বাবা ডিপ্রেস হয়ে সেখান থেকে চলে যায়। এরপর হিয়ংজু ইনসুলদের বাড়িতে চলে যায় আর তাকে ঘুম থেকে ওঠায়। ইনসুল তাকে ঘুম থেকে ওঠানোর কারণ জানতে চাইলে হিয়ংজু তাকে বলে আজ আমাদের কলেজের সবাই মিলে ট্রিপে যাবে। এরপর তারা ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ট্রেন চলাকালীন ইনসুল সিয়নকে দেখে ভাবে কেন তারা একই ট্রেনে আছে, মানে ইনসুল চায় সে সিয়নের থেকে নিজেকে দূরে রাখতে যেন সে নিজে সিয়নের মৃত্যুর কারণ না হয়ে যায়। তখন তাদের মধ্যে একজন স্টুডেন্ট বলে ওঠে তাদের কলেজের একটি পুরাতন কাহিনী রয়েছে, যে কাহিনীর নিয়ম হচ্ছে যে কাপল ভার্সিটির ফার্স্ট ট্রিপে এসে কিস করবে তারা ফিউচারে ম্যারিড কাপল হয়ে যায়। এটা শুনে সিয়ন বলে আমি বিশ্বাস করি না। তার এই কথা কেউ বিশ্বাস না করলে সে এক কাপলের গল্প শোনাতে থাকে আর সে সময় ধাক্কা লেগে ইনসুলের টুপিটি পড়ে যায়। ইনসুল পিছনের ছিটে সিয়নের দিকে তাকিয়ে দেখে সে তাকে দেখতে পায়নি। তখন সে ভাবে গন্তব্য পৌঁছানো পর্যন্ত সিয়ন তাকে না দেখলেই ভালো। সেখানে পৌঁছানোর পর সবাইকে একই কেবিনে থাকতে হবে জেনে ইনসুল তো অবাক হয়ে যায়। সিয়ন ইনসুলকে দেখে দৌড়ে ছুটে আসলে ইনসুলের ভাই ইনগেন তাকে বলে ভার্সিটির পুরনো কাহিনী সম্পর্কে তুমি টেনে শুনতে পাওনি, তুমি আমার বোনের থেকে দূরে থাকবে আর তার সাথে কিছু করার চেষ্টাও করবে না। সবাই মিলে যখন পার্টি শুরু করে
সেই সুযোগে ইনসুল পালিয়ে রুমে চলে আসে আর তার ব্যাগটি নিয়ে বেরোতে গেলে স্টুডেন্টদের রুমে আসার আওয়াজ শুনতে পেয়ে সে ঘুমের ভান ধরে ওখানেই পড়ে থাকে। সবাই মিলে একটি গেমের আয়োজন করে আর সেই গেমের ফাঁকে সেখান থেকে পালাতে গিয়ে ইনসুল ধরা পড়ে যায়। তাই বাধ্য হয়ে তাকেও গেমে পার্টিসিপেট করতে হয়। গেমের নিয়ম ছিল যে হারবে তাকে ডান্স করতে হবে, কিন্তু গেম শেষে দেখা যায় ইনসুলই হেরে যায়। তাই রুলস অনুযায়ী ইনসুলকে ডান্স করতে হবে। সিওনকে দেখতে না পেয়ে ইনসুল ডান্স করতে থাকে। হঠাৎ ইনসুল লক্ষ্য করে তার এমন পাগলের মতো ডান্স দেখে সিওন মুস্কি মুস্কি হাসছে। ফলে লজ্জা পেয়ে ইনসুল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাতে ইনসুল সিওনকে দেখে আবারও পালানোর চেষ্টা করে। সিওন লক্ষ্য করে ইনসুল বন শুকুরের জঙ্গলের দিকে যাচ্ছে। ওইদিকে ইনসুল জঙ্গলের ভেতরে রাস্তা হারিয়ে ফেলে। তখন বন শুকুরদের ডাক শুনে ইনসুল অনেক ভয় পেতে থাকে। জন্তুদের হাত থেকে বাঁচতে সে ব্যাগ থেকে কিছু একটা বের করতে থাকে। ঠিক তখনই সিওন তাকে পিছন দিক থেকে টাচ করলে ইনসুল জন্তু ভেবে তাকে ইলেকট্রিক শক দিতে থাকে। ফলে সিওন অজ্ঞান হয়ে যায়। সেটা দেখে ইনসুল অনেক ঘাবড়ে যায়। সে তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন জঙ্গলে জন্তুদের জন্য পেতে রাখা ফাঁদে ইনসুলের পা আটকে যায়। সিওন তাকে বাঁচাতে গেলে দুজনের একটি রোমান্টিক মোমেন্ট তৈরি হয়ে যায়। এরপর সিওন যন্ত্রটি তাকে দিয়ে বলে এটার মধ্যে ব্যাটারি লাগিয়ে ইউজ করতে হয়। ইনসুল তাকে প্রশ্ন করে শক না লাগলে তুমি পড়ে গেলে কি করে? সিওন বলে তোমার ঘুষির কারণে পড়ে গিয়েছিলাম। সিওন তাকে আরো বলে তুমি কেন এই জঙ্গলের দিকে পালাতে গেলে আর কেনই বা আমাকে ইগনোর করে যাচ্ছ? ইনসুল তার প্রশ্নের উত্তর না দিলে সিওন তাকে বলে তুমি কি আমাকে হেট করো নাকি আমাকে দেখতেই চাও না? এতে ইনসুল মনে মনে বলে আমি কি করে এসব করতে পারি? আমি এসব করছি কারণ আমার জন্যই হয়তো তুমি মারা যাবে। অন্যদিকে ইনগেম তার গার্লফ্রেন্ডকে কল করে যাচ্ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড কল রিসিভ করছিল না। তখন সে ইনসুল আর সিওনকে একসাথে জঙ্গল থেকে আসতে দেখলে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার বোনকে কিস করেছো? এতে সে চুপ থাকলে ইনগেম বুঝতে পারে সে আসলে কিছুই করেনি। এরপর ইনগেমের গার্লফ্রেন্ড তার কল রিসিভ করছে না দেখে সে সিওনের নাম্বার থেকে তার গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে দেয়। এইদিকে ইনসুল সিওনের কথা ভেবে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে তার ভাই ইনগেম ও ব্রেকআপের কষ্টে কাঁদতে থাকে। সিওন তখন তার ফোনটি ইনগেমের থেকে নিতে আসলে সে সিওনকে জড়িয়ে ধরে বলে তার অনেক কষ্ট হচ্ছে, তার গার্লফ্রেন্ড তাকে দেখতেও চায় না আর কেনই বা সে এত বদলে গেল। সিওন তখন তার নিজের কথা ভেবে অনেক হতাশ হয় আর ইনগেমকেও সাহস দিতে থাকে। এরপর হঠাৎ করে ইনগেম বলে ওঠে সে তার গার্লফ্রেন্ডের সাথে এখনই দেখা করবে। এই বলে সে বেরিয়ে পড়ে। তাকে বেরোতে দেখে হিয়ঞ্জু তাকে ফলো করতে থাকে। ইনগেমকে খুঁজতে গেলে হিয়ঞ্জু দেখে সে ফাঁদে আটকা পড়েছে। তখন হিয়ঞ্জু তাকে ছাড়াতে গেলে ইনগেম তার গার্লফ্রেন্ডকে মিন করে বলতে থাকে তুমি কেন আমাকে ছেড়ে গেলে? এটা শুনে হিয়ঞ্জু বুঝতে পারে তার ব্রেকআপ হয়ে গেছে। এতে সে অনেক খুশি হয়ে যায়। ইনগেম তার গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকতে থাকলে হিয়ঞ্জু তাকে চুপ করতে বলে কিস করতে থাকে। অন্যদিকে ইনসুল মাতাল হয়ে পড়ে যেতে গেলে সিওন তাকে বাঁচায়। ইনসুল তখন ইমোশন হয়ে কান্না করতে করতে বলে তুমি কেন এখানে এলে? কেনই বা আমাকে নিয়ে এত চিন্তা করো? আমি বলেছিলাম না তুমি কেবল নিজেকে নিয়েই ভাববে? তুমি কেন আমাকে তোমার মন থেকে বের করে দিচ্ছ না? এইসব বলতে বলতে ইনসুল সিওনের কাঁধে মাথা রাখে। অন্যদিকে গোয়েন্দা পুলিশ সাইকো কিলার কিম ইয়াংসুর ঠিকানায় গেলে সেখানে আগুন লাগতে দেখে। সাইকোটি ইচ্ছা করেই এমনটি করেছে আর আড়াল থেকে তাদেরকে দেখে হাসতে থাকে। পরের দিন পুলিশ ইনসুলকে ফোন করে জানায় সাইকো কিলারটির বাড়িতে আগুন ধরে গেছে আর তারা তার বাড়ি থেকে কোনো ধরনের এভিডেন্স উদ্ধার করতে পারেনি। ইনসুলের মনে পড়ে এটা তো আগে ঘটেনি। তখন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এটা ভেবে যে সাইকোটি তাকে এখানে খুঁজতে আসতে পারে আর তাতে সিওনও জড়িয়ে পড়তে পারে। আর তখনই সিওনের সাথে তার দেখা হয়ে যায়। সিওন তাকে বলে তুমি কি করে এই গানটা জানতে পারলে যেটা আমি আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কাউকেই বলিনি? তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। সেদিন রাতে মাতাল অবস্থায় ইনসুলকে কাঁধে করে নেওয়ার সময় ইনসুল গুনগুন করে গানটা গাইছিল। তখন সিওন তাকে বলে তুমি এই গানটি কোথা থেকে শুনেছো?
ইনসুল তাকে বলে এবার সব ঠিক করেই সে ফিরবে। সে কোথায় ফিরবে সিয়ন প্রশ্ন করলে উত্তরে ইনসুল বলে ভবিষ্যতে। কল্পনা শেষে সিয়ন তাকে বলে তুমি কি তোমার ভবিষ্যতে ফিরে যাচ্ছ? তুমি কে? তুমি কি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছো? ইনসুল তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়ন এয়ারপোর্টে থাকাকালীন টাইসনের কথাগুলো মনে পড়ে, যে ইনসুল তাকে বলেছিল সে যেন সিয়নকে প্রোটেক্ট করে। তখন সে পোস্টারে টাইম ট্রাভেল শব্দটি দেখতে পেয়ে সেই গাছটির কাছে ছুটে যায় যেখানে সে আর ইনসুল টাইম ক্যাপসুলটি পুঁতে রেখেছিল। সিয়ন তখন টাইম ক্যাপসুলটা খুলে ভেতরে রাখা চিঠিটা পড়তে শুরু করে, যেখানে ইনসুল তাকে বেঁচে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিল। এরপর সে ঘড়িটা চালু করে বুঝতে পারে সত্যি সে ভবিষ্যৎ থেকে এসেছে। ফ্ল্যাশব্যাক শেষ হলে সিয়ন বলে তুমি আমাকে বাঁচাতে এসেছো, আমি 2023 সালে মারা যাব। সিয়নের এমন প্রশ্নে ইনসুল না বলতে গিয়ে কাঁদতে শুরু করে। তখন সিয়ন বলে তোমাকে বাঁচাতে গিয়ে যদি আমার মৃত্যু হয় হোক, তবে আমার কোনো আক্ষেপ থাকবে না। তুমি শুধু তোমার ফিলিংসটা আর লুকিয়ে রেখো না। এই বলে সে ইনসুলকে কিস করে দেয়। আর তখনই সেখান দিয়ে ইনসুলের মা যাচ্ছিল। সে তখন সিয়নকে একটা মেয়েকে কিস করতে দেখে অনেক মজা পায়, কিন্তু সে জানতো না যে ওটা তারই মেয়ে ইনসুল। অন্যদিকে সিয়নের আরেক বন্ধু তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেকগুলো অ্যাডাল্ট জিনিস কিনে আনে, আর গল্প করতে করতে ভুল করে সেগুলো সিয়নের ব্যাগে রেখে চলে যায়। এই সময় ইনসুলের কল আসলে সিয়ন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে, আর তার বন্ধুর জিনিসগুলো তার ব্যাগেই রয়ে যায়। তারা একসাথে বাড়ি ফেরার পথে রাস্তায় চেরি ব্লসম পড়তে দেখে ইনসুল সেগুলো ধরতে যায়। সিয়ন তখন চেরিগুলো ধরার কারণ জানতে চাইলে ইনসুল বলে ঝরে পড়া চেরি ব্লসম ধরতে পারলে মনের ইচ্ছা পূরণ হয়। এটা শুনে সিয়ন তাকে চেরি ব্লসম ধরতে সাহায্য করে, আর তারা একসাথে তাদের উইশ করে। তারপর সিয়ন তাকে বলে তার উইশ পূরণ হয়ে গেছে। এই বলে সে ইনসুলকে কিস করে দেয়। বাড়িতে ফিরে তারা একসাথে ইনসুলদের স্টোর রুমে বসে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে দেখে তার মুখের লালা পড়ে সিয়নের শার্ট ভিজে গিয়েছে। ইনসুল সেটা মুছার চেষ্টা করলে সিয়ন তাকে আটকায়। তখনই ইনগেম তাদেরকে দেখে ফেললে সিয়ন ভয় পেয়ে দাঁড়িয়ে যায়, ফলে তার শার্টটি ছিঁড়ে যায়। ইনগেম ও তার মা সিয়ন আর ইনসুলকে এভাবে দেখে ভুল বুঝতে থাকে। ইনগেম সিয়নের কলার চেপে ধরে আর জিজ্ঞেস করতে থাকে তুমি আমার বোনের সাথে কি করেছো? এই সময় সিয়নের বাবা এসে ইনগেমকে মারতে থাকলে ইনসুলের মা এসে আবার সিয়নের বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এক সময় তাদের বাবা মার মধ্যে হাতাহাতি হতে দেখে সিয়ন ও ইনসুল তাদেরকে থামানোর চেষ্টা করে। ইনসুলকে দেখে সিয়নের বাবা বুঝতে পারে ইনসুলের জন্যই সে ইউএসএ যায়নি। তখন সে সিয়নের উপর চিৎকার করতে থাকে আর বলতে থাকে ইনসুল তার ছেলেকে নষ্ট করেছে। এটা শুনে আবার ইনসুলের মা বলতে থাকে সিয়ন আগে থেকেই ইনসুলের পিছু পিছু ঘুরতো, কিন্তু সিয়নের বাবা বলে আমার ছেলে একদম পিওর, একদম 24 ক্যারেট সোনার মতো, যাতে কোনো খাত নেই। এই বলে সে সিয়নের ব্যাগ নিয়ে বেরোতে গেলে সিয়ন তাকে আটকায়, ফলে ব্যাগ নিয়ে টানাটানির এক পর্যায়ে তার বন্ধুর রাখা সব অ্যাডাল্ট জিনিসপত্রগুলো ব্যাগ থেকে মাটিতে পড়তে শুরু করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ইনসুলের মা রেগে গিয়ে তাকে সিয়নের সাথে মিশতে নিষেধ করে দেয়। সিয়নকে তার বাবা টানতে টানতে নিয়ে যেতে থাকলে সিয়ন বলে এসব জিনিসপত্র আমার নয়। ইনসুল সিয়নকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু দু পরিবার তাদেরকে আলাদা করে দেয়। কয়েকদিন পর ইনসুল তাকে কে-পপ ব্যান্ড জয়েন করতে বললে সিয়ন বলে হিয়ং এর সাথে আমার অনেকদিন ধরেই কথা হয় না। তাই তারা হিয়নের বাড়ি চলে যায় এবং সেখানে গিয়ে তারা টাইসনকে দেখতে পায়। টাইসন তাদেরকে বলে স্টেজে গান গাওয়ার সময় হিয়নের গলা ভেঙে যায়, তাই সে সব ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছে। তাই তারা সবাই মিলে হিয়ং এর গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ব্রিজের মধ্যে হিয়ংকে নামতে দেখে তারা ভাবে হয়তোবা হিয়ং হতাশায় ভুগছে আর সুসাইড করতে যাচ্ছে। তাই তাড়াহুড়ো করে সিয়ন আর টাইসন তাকে উদ্ধার করে আর বলে তুমি কেন এমনটা করছো, তোমাকে এখনো অনেক দিন বাঁচতে হবে। হিয়ং তখন অবাক হয়ে বলে আমি আমার বোটটা আনতে যাচ্ছিলাম। আর ঠিক তখনই টাইসনের গাড়িটা সমুদ্রে ডুবে যায়। রাতে ইনসুল তার মাকে ফোন করে কোথায় আছে জানালে সাইকো কিলারটি আড়াল থেকে সব শুনতে পায়। ইনসুলের ঠিকানা জানতে পেরে সে সেখানে
সেখান থেকে চলে যায়। অন্যদিকে টাইসন এসে বলে শখের গাড়িটাও পানিতে ডুবে গেছে, তাই এখান থেকে ফেরার কোনো উপায় নেই। অন্যদিকে তাদের ছাগলটি জঙ্গলে হারিয়ে যেতে গেলে সবাই মিলে সেটাকে অনেক কষ্ট করে ধরে। এরপর তারা সবাই মিলে ব্রিজের পানিতে মজা করে অনেকক্ষণ সময় কাটায়। কিছুক্ষণ পর ইনসুল খেয়াল করে তার ফোনটি হয়তোবা কোথাও পড়ে গিয়েছে। সিয়ন তখন বলে হয়তোবা জঙ্গলে ছাগল ধরার সময় ফোনটি কোথাও পড়ে গিয়েছে। তাই তারা সবাই মিলে আবার জঙ্গলে চলে যায় ফোনটি খোঁজার জন্য। জঙ্গলে গিয়ে সিয়ন ইনসুলকে এক জায়গায় দাঁড় করিয়ে ফোনটি খুঁজতে থাকে। ফোনটি খুঁজে পেয়ে সে আর ইনসুলকে দেখতে পায় না। ইনসুলের বিপদ হয়েছে ভেবে ইনসুলকে খুঁজতে খুঁজতে পাহাড়ের শেষ কিনারায় গেলে একটি বিপজ্জনক স্থানে ইনসুলকে দেখতে পায়। ইনসুল তখন অবাক দৃষ্টিতে সিয়নের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলে সে তাড়াহুড়ো করে সিয়নকে নিয়ে চলে আসে। ইনসুল সিয়নকে বলে তুমি কেন এত খেয়াল রাখছো আমার? সিয়ন বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? ইনসুল না বললে। সিয়ন তখন মনে মনে বলে তুমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো। তুমি যতই চেষ্টা করো না কেন আমি সেই দিন আসবই, এটা আমার চয়েস। অন্যদিকে টাইসনের গাড়িটা উদ্ধার হলে সে তার প্রিয় গাড়িটিকে বিদায় জানিয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে সিয়ন ইনসুলকে জাগালে সে ঘুম থেকে উঠে সিয়নকে দেখে ভয় পেয়ে যায়। ইনসুল চলে যাওয়ার সময় সিয়ন তাকে আটকালে। ইনসুল বলে তুমি আমার পিছু করবে না। এই বলে সেখান থেকে চলে এলে সিয়ন অনেক কষ্ট পায়। ট্রেন চলে গেলে বোঝা যায় ইনসুল এসব ইচ্ছে করেই করেছে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়। ইনসুল তার মোবাইল ফোনটি জঙ্গলে খুঁজতে গেলে ইনসুল ভবিষ্যৎ দেখতে পায় সাইকো কিলারটি তার পিছু করতে করতে খাদের দিকে আসবে আর সিয়ন তাকে বাঁচানোর জন্য সেখানে ছুটে আসবে। আর এটা দেখে ইনসুল বুঝতে পারে তার ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাক শেষ হলে ইনসুল বলে আমি আমার ভাগ্য একাই পরিবর্তন করব, প্লিজ তুমি আর আমাকে বাঁচাতে এসো না। ওই সময় পাশের ট্রেন থেকে সাইকোটিকে নামতে দেখা যায়। ট্রেনে বসে সিয়ন ভাবতে থাকে ইনসুল তাকে বলেছিল সে চলে গেলে সিয়ন যেন কষ্ট না পায়। এইসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যদিকে গোয়েন্দা পুলিশ ইনসুলের মাকে তার মেয়ের গত বছর কিডন্যাপ হওয়ার ঘটনাটা জানিয়ে দেয়। আর তখনই ইনসুলের মা তাকে ফোন করে বকা দিতে থাকে। তার মা সব জেনে গেছে ভেবে সে কিছুটা ঘাবড়ে যায়। তখন তার মা শীঘ্রই তাকে চলে আসতে বললে সে সিয়নের সাথে আছে বললে তার মা অনেকটা নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পর সিয়ন ইনসুলের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকলে ইনসুলের মা জানায় ইনসুল বলেছে সে তোমার সাথেই ছিল, তাহলে সে এখন কোথায়? তখন সিয়নের মনে পড়ে যায় গত রাতে ইনসুল তাকে বলেছিল সে যদি ভবিষ্যতে চলে যায় তাহলে সিয়ন যেন কষ্ট না পায়। সিয়ন বুঝতে পারে ইনসুল তাকে মিথ্যে কথা বলেছে। অন্যদিকে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে সাইকো কিলার কিম ইয়াংসুকে নাকি বুসান শহরে দেখা গিয়েছে। ইনসুল তখন পুলিশদের কল করে জানায় সে বুসান শহরেই রয়েছে এবং তাকে সাহায্য করতে তারা যেন খুব শীঘ্রই বুসান শহরে চলে আসে। ওইদিকে সিয়নও তখন সেই সাইকো কিলারটির বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। সিয়ন তখন ভাবে ইনসুল তাকে বলেছিল 10 তারিখে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার আগেই সে কেন এত বেশি ভয় পাচ্ছে? তার মানে কি ভবিষ্যৎ বদলে গিয়েছে? তখনই তার বন্ধু ফোন করে বলে আমার বাবা কিছুক্ষণ আগে ইনসুলকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেছে। ওইদিকে সিয়নকে মিথ্যা বলার জন্য ইনসুল মনে মনে সরি বলতে থাকে। এরপর সে একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। তখন তার মনে পড়ে সেই দিন সে ভবিষ্যৎ দেখতে পেয়েছিল আর ভবিষ্যতে সে এই দোকানটির সামনেই এসেছিল। 7 মে ভোর 5টায় দোকান বন্ধ হয়ে গেলে সে হাঁটতে শুরু করে। একটি দেয়ালের পাশে এলেই সেই সাইকোটা ইনসুলকে কিডন্যাপ করে। তারপর সে যখন দোকানের সামনে বসেছিল তার ফোনে সিয়নের মেসেজ দেখতে পায়। মেসেজে সিয়ন তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। মেসেজটি দেখে ইনসুল মনে মনে বলে বিপদটা কেটে গেলেই তোমাকে সবকিছু খুলে বলবো যাতে তোমার কিছুই না হয়। তখন সে পুলিশের আসার জন্য অপেক্ষা করতে থাকে। পুলিশ তাকে ফোন করে জানায় তারা ইনসুলের খুব কাছাকাছি চলে এসেছে। তখন ভোর 5টা বাজলে সে হাঁটতে শুরু করে। পুলিশও তার খেয়াল রাখতে থাকে। অন্যদিকে সিয়ন তাকে খুঁজতে খুঁজতে বুসান শহরে চলে আসে। সিয়ন তাকে দেখতে না পেয়ে বুসান শহরের পুলিশকে ইনফর্ম করে দেয়। অন্যদিকে সেই সাইকোটিও ইনসুলের উপর নজর রাখছিল। ইনসুলও তখন ধীরে ধীরে সেই দেওয়ালটির কাছে এসে সাইকোটির অপেক্ষা করতে থাকে। তখন তার কাছাকাছি কাউকে আসতে দেখে সে পুলিশকে ডাকলে পিছনে তাকিয়ে সে
অন্য আরেকজন পুলিশকে দেখে সে একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে সেই সাইকোটি তার কাজে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। সিওনও তখন সেখানে চলে আসলে সাইকোটির সাথে তার ধাক্কা লাগে। সিওনও তাকে চিনতে পারে আর তাকে ধরার জন্য পিছন পিছন ছুটতে থাকে। অন্যদিকে বুসান শহরের পুলিশ তাদেরকে বলে, আমাদেরকে একজন ইনফর্ম করেছিল যে একটি মেয়ে বিপদে পড়েছে। ইনসুল তখন বুঝতে পারে এটি আর কেউ নয়, সিওনই করেছে। সিওনের বিপদ হবে বুঝতে পেরে ইনসুল দৌড়ে সেই মাউন্টেনের পাশে চলে যায়। পুলিশরাও তার পেছন পেছন আসতে থাকে। সেখানে পৌঁছে ইনসুল দেখতে পায় সাইকোটি সিওনের পেটের মধ্যে ছুরি বসিয়ে দিয়েছে। এটা দেখে ইনসুল অনেক ভেঙে পড়ে আর সিওন তাকে আই লাভ ইউ বলতে বলতে নিচে সমুদ্রে পড়ে যেতে থাকে। আর এবারও ইনসুল সিওনকে বাঁচাতে পারেনি দেখে হতাশ হয়ে পড়ে। পরের দেশে আমাদেরকে 2023 সালে বর্তমান ইনসুলকে দেখানো হয়। ঘুম থেকে উঠে ইনসুল তাদের একটি গোছানো সুখী পরিবার দেখতে পায়। ইনকেম আর হিয়নজো দুজন দুজনকে বিয়ে করে একটি সুখী পরিবার হয়েছে। ইনসুল মনে মনে বলে এবারও অনেক কিছু বদলে গিয়েছে আর আমি আমার লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে ফেলেছি। বর্তমানে ইনসুল ও হিয়নজো একই অফিসে জব করে। পরের দিন অফিসে এলে বস তাকে বলে, আমি দুঃখিত, আমার জন্যই বিনা কারণে তোমার অ্যাপোলজি লেটার লিখতে হয়েছিল। এইসব বলে সে ইনসুলকে তার তৈরি করা প্রজেক্টটা দেখাতে বলে। ইনসুল বলে, আপনি তো সেটাকে বাজে বলে বাদ দিয়ে দিয়েছিলেন, কিন্তু বস বলে আমরা যদি সেটাকে রোমান্টিক মুভি বানাই তাহলে হয়তো অনেক হিট করবে। বসের এই অফারে ইনসুল খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। প্রজেক্টটা দেখার সময় তার বস সেটাতে একটি চিঠি দেখতে পায়। বস মনে করে ইনসুল হয়তো বা ধন্যবাদ জানিয়ে চিঠিটা লিখেছে। এই ভেবে সে চিঠিটা তার পার্সে রেখে দেয়। কিন্তু ইনসুলের তখন মনে পড়ছিল না সে চিঠিতে আসলে কি লিখেছিল। প্রজেক্টের ব্যাপারে ইনসুল হিয়নজোকে জানালে সেও অনেক খুশি হয়ে যায়। তখনই তার মনে পড়ে গতকাল রাতে মাতাল হয়ে বসকে গালমন্দ করে রিজাইন লেটার লিখেছিল। এটা মনে পড়তেই সে হিয়নজোকে বলে, এখন আমি কি করব? তার বস যদি চিঠিটা দেখে ফেলে প্রজেক্টের সাথে সাথে তার চাকরিটাও চলে যাবে। তার বস কোথায় আছে জানতে চাইলে হিয়নজো বলে বস অ্যাওয়ার্ড শো পার্টিতে চলে গেছে। বসকে খুঁজতে ইনসুল পার্টিতে চলে গেলে সে দেখে বস একটা ড্রেসিং টেবিলের সামনে রয়েছে। এই সময় বস টেবিলের উপর তার ব্যাগটি রেখে চলে গেলে ইনসুল লুকিয়ে লুকিয়ে সেটা নিয়ে নেয় আর তাতে থাকা চিঠিটি বের করে নিয়ে ব্যাগটি আবার রাখতে গেলে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সিওনের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে থাকলে সিওন তাকে ধরে ফেলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়। সিওন সেদিন সমুদ্রে পড়ে যাওয়ার সময় তার হাতের ঘড়িটা টাইম ট্রাভেলে পরিণত হয়। উদ্ধার কর্মীরা তাকে সমুদ্র থেকে অ্যাম্বুলেন্সে তোলার সময় ইনসুল লক্ষ্য করে সিওনের ঘড়িটা টাইম ট্রাভেলে পরিণত হয়েছে। এটা দেখে ইনসুল দৌড়ে যায় আর সিওনের ঘড়িটার বাটন প্রেস করলে তারা আবার স্কুল লাইফে ফিরে যায়। সেদিন হলুদ রঙের ছাতা হাতে ইনসুল দাঁড়িয়ে থাকে আর সিওনকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে যাতে সে সিওনের মৃত্যুর কারণ না হয়। তারপর তারা তাদের বাড়িটি ছেড়ে দিয়ে সেখান থেকে একেবারের জন্য চলে যায় আর এভাবেই ইনসুল তাদের জীবন বদলে দেয়। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখা যায় সিওন এখন একজন অভিনেতা, সে কোনো সিঙ্গার নয় আর সে ইনসুলের সাথে কাটানো সকল অতীতের স্মৃতি ভুলে গিয়েছে। ইনসুল সিওনকে দেখতে পেয়ে তার চোখে পানি চলে আসে। সিওন তখন সেদিনের মতো আবারও বলে, আমি এমন কিছু বলিনি যে তোমার কান্না করতে হবে। পরের দিন ইনসুল তার কোম্পানির সিদ্ধান্ত নেয় পরবর্তী মুভির জন্য তারা সিওনকে হিরো হিসেবে সিলেক্ট করবে। বস ইনসুলকে মুভির স্ক্রিপ্ট পাঠাতে বললে ইনসুল ভুল করে নিজের জীবন নিয়ে লেখা গল্পটা সিওনকে পাঠিয়ে দেয়। সিওন গল্পটি পড়ে দেখে গল্পের হিরো মারা গেলে হিরোইন তাকে বাঁচানোর জন্য 15 বছর অতীতে ফিরে যায়, কিন্তু সবকিছুর পরেও গল্পের শেষে হিরো আবারও মারা যাবে। আর এসবের ফলে গল্পের নায়িকা মনে করে তাদের কোনোদিন দেখা না হওয়াই ভালো। হিরোকে বাঁচানোর জন্য তার লাইফ থেকে সে চিরদিনের জন্য চলে যায়। স্ক্রিপ্টটা পড়ে সিওন কাঁদতে শুরু করে। পরের দিন বস ইনসুলকে বলে, তোমার দেওয়া স্ক্রিপ্টটা সিওন অনেক পছন্দ করেছে, কিন্তু ইনসুল তাকে বলে আমার স্ক্রিপ্ট যেমনই হোক এরপরেও তোমাকে আমার মুভিতে কাস্টিং করাবো না। এই বলে ইনসুল সেখান থেকে
চলে যায়। রাতে সিওন স্বপ্নে কাউকে পানিতে ডুবে যেতে দেখে ভয় পেয়ে যায়। তখন সিওনের বেস্ট ফ্রেন্ড বলে ইনসুল তোমাকে পছন্দ করে না, তাই তোমাকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু সিওন বলে আমাদের তো কখনো দেখাই হয়নি, তাহলে কেন সে আমাকে অপছন্দ করে? তখন হিয়ং বলে সবাই তো সবাইকে পছন্দ করবে না, আর এটাই মেনে নেওয়া উচিত। পরের দিন সিওন ইনসুলকে ফোন করে বলে আমি ফ্রিতে কাস্টিং করব, কিন্তু ইনসুল বলে আমি তাতেও তোমাকে নিব না। এরপর সিওনের একজন মেয়ে ভক্তের সাথে সেই সাইকো কিলারটির ধাক্কা লাগে আর তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। সিওনের মেয়ে ভক্তটি থানায় আসে সাইকো কিলারটির বিরুদ্ধে মামলা করতে। সে তখন এক এক করে সাইকো কিলারটির মুখের বর্ণনা দিতে থাকে। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে সেটাতে দেখা লোকটির সাথে মেয়ে ভক্তটির দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। অন্যদিকে ইনসুল তার জন্মদিন উপলক্ষে সেই পার্কটিতে ঘুরতে যায় যেখানে সে সিওনের সাথে লাস্ট গিয়েছিল। সিওন তখন ইনসুলের সাথে একই নাগরদোলায় উঠলে হঠাৎ তাকে দেখে ইনসুল অবাক হয়ে যায়। তখন সিওন বলে পাশে একটি শুটিং করতে এসেছিলাম, হঠাৎ নাগরদোলা দেখে তোমার লেখা স্ক্রিপ্টের কথা মনে পড়ে যায়। সিওন আরো বলে তোমার লেখা গল্পটি পড়ার পর থেকে আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে, কখনো কান্না পাচ্ছে আবার কখনো দূর স্বপ্ন দেখছি মনে হচ্ছে। এই সব কিছু যেন আমার সাথেই ঘটেছিল। এছাড়াও আমার কেন জানি বারবার মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম। সিওনের এসব কথা শুনে ইনসুলের কান্না পায়। এই সময় নাগরদোলাটি কেঁপে উঠলে ইনসুল পড়ে যেতে লাগলে সিওন তাকে ধরে ফেলে। এতে তার গলায় থাকা লকেটটি বাইরে বেরিয়ে আসে। লকেটটা দেখে ইনসুলের মনে পড়ে এই নাগরদোলায় বসেই সিওন তাকে এটা গিফট করেছিল। তখন নাগরদোলাটা আবারও কেঁপে উঠলে তারা দুজন কাছাকাছি চলে আসে। তখন সিওন মজা করে বলে আজ হয়তো আমরা এখানেই মারা যাব। অন্যদিকে টাইসন সেই সাইকোটিকে ধরার জন্য একটি ট্যাক্সি এজেন্সিতে যায় এবং সেই সাইকোটির ট্যাক্সির একটি ছবি দেখিয়ে বলে এমন ট্যাক্সি কোথাও দেখতে পেলে আমাদেরকে সাথে সাথে জানাবেন। ইনসুল যখন বসে ড্রিঙ্ক করছিল আর তখন তার বস সিওনের গাওয়া একটি গান পাঠায় যেটা সে ইনসুলকে নিয়ে লিখেছিল। ইনসুল তখন বুঝতে পারে না সিওনের স্মৃতি না থাকা সত্ত্বেও সিওন এই গানটি কিভাবে গাইলো। তখন তার দাদুর কথা মনে পড়ে যায়। তার দাদু বলেছিল আমাদের ব্রেন সবকিছু ভুলে গেলেও আমাদের মন সবকিছু মনে রাখে। ইনসুল তখন গানটি শুনতে শুনতে অনেক হ্যাপি ফিল করে। অন্যদিকে সাইকোটি ট্যাক্সি নিয়ে আসলে টাইসন তার খোঁজ পেয়ে তাকে ধরার জন্য গাড়ি থেকে বের হতে বলে। সাইকোটি তখন তার গাড়ি নিয়ে পালাতে শুরু করলে টাইসনও তাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে থাকে। তখন রাস্তার এক পাশে দাঁড়িয়ে সিওন ইনসুলের ড্রয়ার থেকে চুরি করা সেই ঘড়িটা বের করে দেখতে থাকে আর সেটা অন করার সাথে সাথে তার অনেক কিছু মনে পড়তে থাকে। ওইদিকে আবার ইনসুল তুষারপাত হতে দেখে তার হলুদ ছাতাটা বের করে। অন্যদিকে সিওনের মাথা যন্ত্রণা হতে থাকে আর ধীরে ধীরে তার সব স্মৃতি মনে পড়তে থাকে। রাস্তার অপর পাশে এক স্টুডেন্টকে হলুদ ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে ইনসুল মনে করে সে রাস্তা পার হতে থাকে। অন্যদিকে ইনসুলের মনে হয় সিওন যেন তাকে ডাকছে। মাঝ রাস্তায় এসে সিওনের মাথা ব্যথা প্রচন্ড বেড়ে যায় যার কারণে সে সেখানেই লুটিয়ে পড়ে। আর সেই মুহূর্তে সাইকো কিলারটি তাকে অ্যাক্সিডেন্ট করতে গেলে পেছন থেকে টাইসন সিওনকে বাঁচানোর জন্য সাইকোটির গাড়িতে ধাক্কা মারে। সিওনের সব স্মৃতি মনে পড়ে গেলে সিওন বলতে থাকে আমি তোমাকে বর্তমান অতীত বা ভবিষ্যৎ যখনই দেখি না কেন সব সময় তোমাকেই ভালোবাসবো। এরপর গাড়ি থেকে নেমে টাইসন তার অ্যাসিস্ট্যান্টকে সিওনের হেল্প করতে বলে সে সাইকোটিকে ধরতে চলে যায়, কিন্তু সাইকোটি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। টাইসন তাকে পিছু করতে করতে মেন রোডে চলে আসে আর তখন এই সাইকোটি একটি বড় ট্রাকের সামনে চলে এলে ট্রাকের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। সাইকোটির মৃত্যুর সাথে সাথে সিওন ও ইনসুলের ভাগ্যও বদলে যায়। ইনসুল ট্যাক্সিতে থাকা রেডিওতে শুনতে পায় একটি অ্যাক্সিডেন্টে সাইকোটি মারা গিয়েছে আর হসপিটালে সিওন ভর্তি রয়েছে। ইনসুল তখন সিওনকে দেখার জন্য দৌড়াতে থাকে। অন্যদিকে সিওনেরও সব মনে পড়ে যাওয়ায় সে ইনসুলকে দেখার জন্য হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। সিওনকে দেখে ইনসুল মনে মনে বলে এবার আমাদের সব বিপদ কেটে গেছে। সিওন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার জন্যই এখানে এসেছো? ইনসুল চুপ থাকলে সিওন তাকে বলে তুমি কি তার কথা ভেবে কাঁদতে যে তোমাকে ভুলে গিয়েছিল? এটা শুনে ইনসুল অবাক হলে সিওন এসে তাকে জড়িয়ে ধরে
করে আর বলে আমার সবকিছুই মনে পড়ে গেছে। এটা শুনে ইনসুল অবাক হয়ে যায় আর খুশিতে কান্না করে দেয়। কিছুদিন পর দু পরিবার মিলে ইনসুল আর সিয়নের বিয়ে ঠিক করে। ইনসুলের দাদু সিয়নকে বলে এবার তুমি একটা দীর্ঘ লাইফ পেয়েছো, এই জীবনে তুমি অনেক খুশি থাকবে। এরপর রাস্তায় একদিন চেরি ব্লসম পড়তে দেখে ইনসুল উইশ করার জন্য চেরি ব্লসম গুলো ধরতে যায়, কিন্তু সে ধরতে না পারলে সিয়ন তাকে সাহায্য করে এবং উইশ শেষে ইনসুল চোখ খুললে তার হাতে একটি রিং দেখতে পায় আর তাদের বিয়ের স্বপ্ন দেখতে থাকে। আর হাজারো কষ্টের পর এমন একটি হ্যাপি এন্ডিং এর সাথে আজকের গল্পটি এইখানেই শেষ করছি। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন আরো একটি ড্রামা নিয়ে। আল্লাহ হাফেজ।